কি অবস্থা সবার, কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবং যারা ফেসবুকেও যুক্ত হয়ে গেছে তারাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তোমরা ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। মাফিনুর বলছে ভাই ঈদের শুভেচ্ছা রইল। ঈদ তো এখন আসে না, ঈদ তো এখনো দেরি দেরি আছে। ওকে, ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিসের ক্লাসে? এডিটিং এর ক্লাসে, তাই তো? ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই প্রথম ক্লাসটা করছো। আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তোমরা রেগুলার ক্লাসগুলো করবা। তো চলো আমরা শুরু করে দিই। আমরা প্রথম ক্লাস হিসাবে কিন্তু খুব কমই পড়ছিলাম, ঠিক আছে? আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক বেশি পড়বো। আমি যে কোনো অধ্যায়ের প্রথম ক্লাসে কিন্তু খুবই কমই পড়াই, বুঝছো? ওকে, তো গত ক্লাসে আমরা মহাকর্ষ সূত্র শিখছি এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের দুইটা সূত্র পেয়েছিলাম। একটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এই যে এখানে পৃথিবী আঁকা আছে। ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এই একটা সূত্র। আর একটা হচ্ছে 4/3 জিরো পাই, এটার একটা সূত্র, জিরো পাই আর, এটা একটা সূত্র। তা আমরা এই দুইটা সূত্র আমরা শিখছিলাম, ঠিক আছে? তো চলো এখন কয়েকটা ম্যাথ প্রবলেম আগে একটু সলভ করি। কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। লিখো, 1 নম্বর কোশ্চেন দিয়ে লিখো, 20 কেজি ভর ও 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক, ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠ হতে, গোলকের পৃষ্ঠ হতে 30 কেজি ভরের 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক 7 মিটার দূরে আছে। এদের মধ্যকার মহাকর্ষ বল কত? এদের মধ্যকার মহাকর্ষ বল। খুবই খুবই সহজ কোশ্চেন। দুটো ভর বস্তু, দুইটা ভর বস্তুর একটার ভর হচ্ছে 20 কেজি এবং আরেকটার ভর হচ্ছে 30 কেজি। 20 কেজি ভরের বস্তুটা আর এটা হচ্ছে 30 কেজি ভরের বস্তুটা। 30 কেজি ভরের বস্তুটার রেডিয়াসটা একটু বেশি, 40 সেন্টিমিটার, আর 20 কেজি ভরের বস্তুটার 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এর ব্যাসার্ধ এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর এর ব্যাসার্ধ এটা 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। এবং এর পৃষ্ঠ থেকে এর পৃষ্ঠের এই যে দূরত্বটা, এবং এর পৃষ্ঠ থেকে এর পৃষ্ঠের এই যে দূরত্বটা, পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব এটা হচ্ছে 7 মিটার, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এদের মধ্যকার মহাকর্ষ বল বের করতে হবে। বলো, এর চেয়ে সহজ জিনিস হয়? মহাকর্ষ বলের সূত্র এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আর হচ্ছে বস্তুদ্বয়ের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে? অনেকে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব ভাবে, পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব না, সেন্টার থেকে সেন্টারের দূরত্ব, ঠিক আছে? সেন্টার থেকে সেন্টারের দূরত্ব। এই যে দেখো এখানে বলছে পৃষ্ঠ থেকে 7 মিটার দূরে, তাহলে এর পৃষ্ঠ থেকে এর পৃষ্ঠ 7 মিটার দূরে অবস্থিত, কথা বুঝছো? তাহলে এবার জি 6.673 ইন্টু 10⁻⁻11, m1 20 কেজি আর m2 হচ্ছে 30 কেজি, 20 গুণ 30 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাহলে কত হবে? 7 মিটার 10 সেন্টিমিটার মানে 0.10 মিটার, আর 40 সেন্টিমিটার রেডিয়াস 40 সেন্টিমিটার, যদি ব্যাস দেওয়া থাকতো অর্ধেক করে ব্যাসার্ধ নিতাম, তাহলে 0.40 এত মিটার তার স্কোয়ার। এবার এখান থেকে হিসাব করবে, এই হিসাব আশা করি সবাই পারবে। তাহলে প্রযুক্ত বলের মান হচ্ছে এত নিউটন। কে ক্লিয়ার? বোঝা গেছে? সহজ না? এইবার এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করবা। গত ক্লাসে আমি এই কোশ্চেনটার অ্যান্সার করে দিছিলাম, তো সেই টাইপেরই একটা কোশ্চেন, সামান্য একটু হয়তো ডিফারেন্স আছে। তো এটা নিজেরা করো, এটার অ্যান্সার নিজেরা করবা।
বলো কি হবে? আহমেদ ইউসা বলছে অপশন এ, অনেকেই বলতেছে এখন অপশন এ, আনিকা সুলতানা বলতেছে, তারপরে রাজস্বী বিশ্বাস, নীরব, রিয়াদ, তামিম, ঠিক আছে, অনেকে বলতেছে, অনেকের নাম পড়া যাচ্ছে না, মুশফিক, মাহির, ফয়সাল, মারিয়া, সবার নাম পড়তে ইচ্ছা করতেছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার বলো করে বলছো না না করে বলছো? এত তাড়াতাড়ি সবাই এত সুন্দর করে অ্যান্সার দিয়ে দিলা, এটা তো খুবই সন্দেহজনক। দেখো, গত ক্লাসে মহাকর্ষ বল সেটা দূরত্বের সাথে কেমন সম্পর্ক বলে নেই। যদি বলে না দেয় তাহলে এফ সমানুপাতিক 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই মহাকর্ষ বলের সূত্রে আছে। এখন আমাকে এখানে শর্তটা দিয়ে দিচ্ছে, বলতেছে দুটি গোলক বলের মধ্যে মহাকর্ষ বলের সম্পর্ক এফ সমানুপাতিক 1/r³, অর্থাৎ দূরত্বের ঘনয়ের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, গত ক্লাসে আমরা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ধরে করছিলাম। বলতে পারো কেন ভাই, এটা তো দেওয়া ছিল না, আপনি কেন ধরছিলেন? কারণ আমরা মহাকর্ষ বলের সূত্রে এটাই জানি যে বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে বলে দিছে বল হচ্ছে মধ্যকার দূরত্বের দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যকার যে দূরত্ব তার ঘনয়ের সমানুপাতিক। এবার আর ব্যাসার্ধের দুইটা গোলক পরস্পরের সাথে স্পর্শ করে থাকলে এদের মধ্যকার মহাকর্ষ বল, সেই বলের সম্পর্কটা ব্যাসার্ধের সাথে কেমন সম্পর্ক যুক্ত হবে। তাহলে আসো একটু দ্রুত করে ফেলি, এটা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি। দুইটা গোলক যাদের রেডিয়াস হচ্ছে আর আর আর, তাহলে এদের মধ্যকার যে দূরত্বটা, মধ্যকার দূরত্বকে ছোট হাতের হাত দিয়ে লিখলাম, এটা হচ্ছে 2r। এবার এটার ভর ধরো m1, এটার ভর ধরো m2। এবার মধ্যকার মহাকর্ষ বল F = G m1m2/r²। ঠিক আছে, এটা লিখবো এবার? নো, r³ লিখবো। কেন? আমার বলে দিছে এটা, আমার এটা বলে দিছে যে মহাকর্ষ বলের সাথে দূরত্বের সম্পর্ক এটা, তাহলে এখানে r³ দিব, যদি না থাকতো স্কোয়ার দিতাম। এইবার আসো দেখি তাহলে সূত্রটা কেমন দাঁড়ায়। জি নিচে r³, এটা হচ্ছে 2r তার কিউব, উপরে m1, m = ρ v, তাহলে ρ1 v 4/3πr³। m2 হচ্ছে ρ v, তাহলে ρ2 v 4/3πr³। কথা কি বোঝা গেছে? তাহলে এবার দেখো জি 4/3π তার স্কোয়ার আর কি, দুটো, তারপরে জি, তারপরে ρ1, তারপরে ρ2, আর কি থাকলো? আর থাকলো হচ্ছে নিচে দুইয়ের ঘন, তো দুইয়ের ঘন হচ্ছে 8। আর এখানে কি থাকলো? এখানে থাকলো r³ আর নিচে হচ্ছে r³। তাহলে r³ কাটাকাটি, তাহলে এটা তো পুরোটাই ধ্রুবক, এই জিনিসটা এটা তো পুরোটাই ধ্রুবক। তাহলে এখান থেকে এফ এর সাথে ব্যাসার্ধ আর এর সম্পর্ক ঘন এর সমানুপাতিক, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ। ঠিক আছে, অ্যান্সার হবে এ। ভাইয়া এফবিতে ক্লাস হচ্ছে না? হচ্ছে তো, কে বলে হচ্ছে না? ঠিক আছে, তুমি একটু গ্রুপে ঢোকো, সাইকেল 3-তে ঢুকো না, সাইকেল 2, তাহলে দেখবা সুন্দর একটা ক্লাস হচ্ছে। এবার আসো 3 নম্বর, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। বলা হচ্ছে এম ভরের একটি বস্তুকে দুটি খণ্ড করে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। দুটি খণ্ড করে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। কোন জোড়াদ্বয়ের ক্ষেত্রে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? কোন জোড়ার ক্ষেত্রে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? অপশন দিয়ে দিচ্ছি নাও। এম কে ভেঙে দুটো টুকরা, 0.4 m, 0.6 m, 0.2 m, 0.8 m, 0.5 m, 0.5 m, 0.8 m, 8 m তো নিছি, 0.3 m and 0.7 m। দেখো যোগ করলে কিন্তু m হয়।
ঠিক আছে, এই যে অনেকে উত্তর বলে দিছে, অনেকে অলরেডি উত্তর বলে দিছে। এই থামো থামো থামো, সব সব আন্দাজে উত্তর বলতেছে, এতগুলা উত্তর বললে কেমনি। এবার আসো হিসাব করে বের করবো। তাহলে এম ভরের একটা বস্তু ছিল, এরে ভেঙে দুটো টুকরা করা হয়েছে, দুটো টুকরা। ধরো একটা টুকরা হচ্ছে ছোট হাতের এম, ঠিক আছে, আর একটা টুকরা তাহলে কি হবে, আর একটা টুকরা হবে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, দুটো টুকরা, ঠিক আছে। একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের এই যে দূরত্ব, এই দূরত্বটা ফিক্সড। যে ভাই একটু ভেঙে বুঝান, ধরো 10 কেজি ভরের একটা বস্তু, দুটো টুকরা কেমনে কেমনে করতে পারো, দুটো টুকরা 2 কেজি 8 কেজি, 4 কেজি 6 কেজি, 3 কেজি 7 কেজি, এইভাবে দুটো টুকরা করা হয়েছে, করে একটা নির্দিষ্ট দূরত্বে রাখবা। অর্থাৎ তুমি যদি 4 কেজি 6 কেজি করো তাও যে দূরত্বে রাখবা, তুমি যদি 3 কেজি 7 কেজি করে ভাঙো একই দূরত্বে রাখবা। এবার এই দুটো অপশনের মধ্যে কোন ক্ষেত্রে মহাকর্ষ বলটা বেশি হবে, মহাকর্ষ বলের মান কোন ক্ষেত্রে সর্বোচ্চ হবে, কিভাবে টুকরা করলে সর্বোচ্চ হবে, ঠিক আছে, এইটাই আমাদের কোশ্চেন। তাহলে এদের মধ্যকার মহাকর্ষ বল এফ, মহাকর্ষ বল এফ, এফ ইকুয়াল টু জি ছোট হাতের এম বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ডিভাইডেড বাই মধ্যকার দূরত্ব আর স্কোয়ার। তাহলে জি ডিভাইডেড বাই আর স্কোয়ার, বড় হাতের এম ছোট হাতের এম মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে। অতএব এফ ইকুয়াল টু হচ্ছে এটা, এটা হচ্ছে বল। এবার আমরা এই মহাকর্ষ বলের মানটা সর্বোচ্চ হবে এইটা বের করতে চাই না, তাই না। যদি কখনো বলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, তাহলে কি ছিল, পাঠ্যপ্রস্তুতি পর্বে পড়াইছিলাম গুরুমান লঘুমান কনসেপ্ট, ফার্স্ট ডেরিভেটিভ হবে 0। তাহলে এই যে বলের সর্বোচ্চ মান আমরা চাই, বলের গুরুমানটা চাই, তাহলে বলের ফার্স্ট ডেরিভেটিভ যে চলক তার সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ প্রথমবার অন্তরীকরণ হবে 0। ভাই চলককে, চলক কি আর, দূরত্ব নো, চলক আর না, আর তো ফিক্সড, বলা হয়েছে একটা নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। তাহলে চলকটা কে, বড় হাতের এম না, বড় হাতের এম তো ধ্রুবক, এই বস্তুটার ইনিশিয়াল ভরটাই তো ছিল বড় হাতের এম, অর্থাৎ মোট ভরটাই তো ছিল বড় হাতের এম। তাহলে চলকটা ছোট হাতের এম, কেমনে, ছোট হাতের এম যদি হয় 2 কেজি তাহলে ওইটা হবে 8 কেজি, ছোট হাতের এম যদি হয় 3 কেজি তাহলে ওইটা হবে 7 কেজি, ছোট হাতের এম যদি হয় 1 কেজি ওইটা হবে 9 কেজি, বুঝতে পারছো। তাহলে তার সাপেক্ষে এফ এর, এম এর, ছোট এম এর সাপেক্ষে এফ এর প্রথমবার অন্তরীকরণ হতে হবে 0। তাহলে এফ সর্বোচ্চ হলে, সর্বোচ্চ হতে হলে ডি ডিএম অফ এফ ইকুয়াল টু হবে 0। তাহলে ডি ডিএম অফ এফ, এফ হচ্ছে এটা, তাহলে জি আর স্কোয়ার বড় এম ছোট এম মাইনাস এম স্কোয়ার, এটা ইকুয়াল টু 0 হতে হবে। আসো অন্তরীকরণ করি, জি এবং আর স্কোয়ার ধ্রুবক, তারা বাইরে চলে গেল। বড় এম ছোট এম কার সাপেক্ষে, এম এর সাপেক্ষে, তাহলে বড় এম বাইরে গেল, ছোট এম কে এম এর সাপেক্ষে করলে 1 মাইনাস এম স্কোয়ার, তাহলে মাইনাস এম স্কোয়ার হচ্ছে 2m ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস 2m ইকুয়াল টু 0, তাহলে অতএব ছোট m ইকুয়াল টু বড় m ডিভাইডেড বাই 2, বুঝছো। তাহলে ছোট m যদি বড় m এর অর্ধেক হয় তাহলে বাকি টুকরাটা কি হবে, তাহলে একটি টুকরা যদি m/2 হয় তাহলে অপর টুকরা কি হবে, অপর টুকরাও হবে m/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে 0.5m 0.5m, সি, অপশন সিটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে কি দাঁড়াইলো, বস্তুটাকে সমান 2 ভাগে ভাগ করে একটা নির্দিষ্ট দূরত্বে রাখবা, তাহলে তাদের মধ্যকার বল সর্বোচ্চ হবে। কি কথা কি বুঝছো, প্রথমবার অন্তরীকরণ 0 হতে হবে। যারা জানো না তারা ম্যাথের গুরুমান লঘুমান কনসেপ্টটা একটু শিখে নিবা, যে ভাই এটা কি করলেন, ঠিক আছে, এটা কোত্থেকে আসলো, এটা ম্যাথে আমরা করব অথবা করছি, ঠিক আছে, কোত্থেকে আসলো, ম্যাথের থেকে আসলো, ম্যাথে অন্তরীকরণের অধ্যায় থেকে, ঠিক আছে। প্রথমবার অন্তরীকরণ এফ কে, এফ এটা তাকে এম এর সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ হতে হবে 0, গুরুমান লঘুমান কনসেপ্ট। এইবার আসো তোমাকে একটু চালাকি শেখাই, যদি ধরো এমসিকিউতে আসে তাহলে কি এভাবে করব, রিটেন আসলে ঠিক আছে এটা, বাট এমসিকিউতে আসলে কি এভাবে করব, উত্তর হচ্ছে না, বুদ্ধি খাটাবো। কিভাবে, অপশন টেস্ট, অপশন টেস্ট করব। নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ এদের মধ্যকার দূরত্ব ফিক্সড, তাহলে আমরা জানি মহাকর্ষ বল এফ সেটা হচ্ছে জি m1m2 বাই আর স্কোয়ার, তাহলে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এফ। তাহলে যে ক্ষেত্রে ভরদ্বয়ের গুণফল বেশি হবে, কারণ জি এবং আর স্কোয়ার তো ফিক্সড,
যে ক্ষেত্রে ভর দ্বয়ের গুণফল বেশি হবে সেই ক্ষেত্রে বেশি হবে। 4 6 24, 8 দুগুণে 16, 3 7 21, 5 গুণ 5 25। তাহলে কোথায় সবচেয়ে বেশি হচ্ছে? 5 গুণ 5 25, এখানে সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে এটাই অ্যান্সার। যদি বলো একটা অপশন দিয়ে দিতাম, ধরো এরকম হইতো, একটা হচ্ছে 0.5 এম আর একটা হচ্ছে 0.7 এম। এইবার বলো তো দেখি কোনটা অ্যান্সার হইতো, দেখি এবার দ্রুত বলো দ্রুত, এবার কোনটা অ্যান্সার হইতো? এবার তখন অ্যান্সার হইতো হচ্ছে ই। কথা কি বুঝতে পারছো? বুঝলা? কারণ তখন মধ্যকার বল সর্বোচ্চ হবে। তাহলে গুণ করো, 5 7 35। এইবার শোনো, থামো থামো থামো, এই হচ্ছে, এই যে এবার আমি বুঝতে পারছি তোমরা ঝড়ের বেগে কমেন্ট আসলে কিভাবে করতেছো। শোনো, থামো থামো, অপশন ই না, অপশন হবে সি। অপশন ই হবে না। কেন হবে না? কেন ভাই? 5 আর 7 গুণ করে 35, 5 আর 5 গুণ করে 25, তার চেয়ে বেশি। আরে পাগল, কাকে টুকরা করছি? এম কে টুকরা করছি। তো তুমি দেখো, এম কে ভেঙে 0.5 এম 0.5 এম হয়, এম কে ভেঙে 0.5 এম 0.7 এম হয়, তো 1.3 এম হয়ে গেল, 1.2 এম হয়ে গেল। 5 7 কত হয়ে গেল? একের বেশি হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? 0.5 0.7 যোগ করলে কি 1 হচ্ছে? এম হচ্ছে। তাহলে ঝড়ে বক মারা যাবে না। ঝড়ে বক মারতে গেলে একটু নিজের বুদ্ধি রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে হুজুকে কমেন্ট করা যাবে না, সব একেবারে ঝড়ের বেগে ই ই ই ই কমেন্ট করতেছে, মানে ঝড় হয়ে যাইতেছে কমেন্ট, বুঝছো? ঠিক আছে, এই যে ধোকাটা খাইলা, আন্দাজে কমেন্ট করতে গিয়ে ধোকাটা খাইলা। এবার দেখো, এই যে গুরুমান লঘুমান কনসেপ্ট, অনেকে বলতে পারে ভাই এই ম্যাথটা যে আপনি করলেন, আপনি এফ এর সর্বোচ্চ মান বের করলেন, সেম ম্যাথটাতে এফ এর সর্বনিম্ন মান কি বের করা যাইতো না? দেখি তোমাদের কাছে এই প্রশ্ন আমি ছড়ে দিলাম, তুমি বলো। এখানে আমি এফ এর সর্বোচ্চ মান বের করছি, কি হলে কেমন ভাবে টুকরো করলে এফ এর মান সর্বোচ্চ হবে। তা আমি যদি বলি কেমন ভাবে টুকরো টুকরো করলে এফ এর মান সর্বনিম্ন হবে, এটা কি সম্ভব? এই প্রশ্নটা কি ভ্যালিড? আগে সেটা বলো। উত্তর হচ্ছে না, এটা হবে না। কেন হবে না? কারণ সকল ফাংশনের লঘুমান থাকে না, আবার সকল ফাংশনের গুরুমান থাকে না। কোনো ফাংশনের একটা গুরুমান একটা লঘুমান থাকে, কোনো ফাংশনের একাধিক গুরুমান একাধিক লঘুমান থাকে। যেমন ধরো কোনো একটা ফাংশনকে যদি আমি গ্রাফে আঁকি, ঠিক আছে, ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। ধরো কোনো ফাংশনকে আমি যদি গ্রাফে আঁকি এবং ফাংশনটা যদি এরকম হয়, ঠিক আছে, ফাংশনটা ধরো এরকম হলো, তাহলে এরকম হওয়া মানে কি? ডট 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 নিচের দিকে যাচ্ছে, ডট 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 নিচের দিকে যাচ্ছে, তাহলে কি হইল? এসে সর্বোচ্চ হলো, তারপরে আবার কমে গেছে। এই যে সর্বোচ্চ হলো, দেন আবার কমে গেছে। তাহলে এর কি বিদ্যমান? এর গুরুমান বিদ্যমান, এর লঘুমান নেই। দেখো, এর লঘুমান নেই, এর খাজ নেই, এর চূড়া আছে। তারপরে যদি কোনো ফাংশনকে তুমি গ্রাফে আঁকো, গ্রাফে ধরো কোনো ফাংশনকে আঁকলা, এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ, ধরো ফাংশনটা দেখতে এরকম হলো, এই এই যে উপরের দিকে ঊর্ধ্বগামী, উপরের দিকে ঊর্ধ্বগামী, এদিকে এসে এই যে নিচে এই পয়েন্টে থামলো, তারপরে আবার ঊর্ধ্বগামী। তাহলে এটা হচ্ছে লঘুমান, খাজ। তাহলে একটা লঘুমান বিদ্যমান, এর কোনো গুরুমান নেই, এর জাস্ট একটা লঘুমানই বিদ্যমান। কোনো ফাংশন এরকম হইতে পারে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, কোনো ফাংশন ধরো সেটাকে আঁকলাম, আঁকলে এরকম হলো, এই, ঠিক আছে। এটার কি হবে? এইটার এই দেখো, এই একটা গুরুমান, এই যে গুরু সর্বোচ্চ, আর এই একটা লঘুমান, এই যে লঘুমান, আর এটা হচ্ছে গুরুমান, গুরুমান বিদ্যমান। আবার কোনো ফাংশনের একাধিক লঘুমান একাধিক গুরুমান থাকতে পারে, কোনো ফাংশনের একাধিক গুরুমান একাধিক লঘুমান থাকতে পারে। ধরো কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা এরকম এরকম, এই ঊর্ধ্বগামী ডট ডট ডট, তাহলে এর একটা দুইটা তিনটা চারটা গুরুমান বিদ্যমান, ঠিক আছে। আর লঘুমান একটা দুইটা, এই যে তিনটা চারটা লঘুমান বিদ্যমান। তাহলে এগুলো হচ্ছে লঘুমান, লঘুমান, ঠিক আছে, এটা হচ্ছে লঘুমান, এটা লঘুমান, আর এগুলা সব গুরুমান, এগুলা সব গুরুমান, এটা গুরুমান। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। ওকে, দেখো এই যে ফাংশনটা, আমাদের ক্ষেত্রে এই ফাংশনটা কেমন ছিল? এফ ইকুয়াল টু কেমন ছিল? জি বাই আর স্কোয়ার। জি বাই আর স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক।
তারপরে কি ছিল, তারপরে যখন আমরা গুণ করছিলাম বড় এম ছোট এম মাইনাস এম স্কোয়ার, বড় এম ছোট এম, ধরো ওই এমটাকে আমরা এক্স ধরলাম, আচ্ছা এমই ধরি, ধরো 3m, বড় এম ছোট এম, এই যে বড় এম ছোট এম মাইনাস ছোট এম এর স্কোয়ার। তার মানে ব্যাপারটা হচ্ছে এফ ধরো ওয়াই অক্ষে, এটা তো ধ্রুবক, এটা লিখবো না। বড় এম এর মান ধরো 10, 10x মাইনাস এক্স স্কোয়ার। এই ফাংশনটাকে আমি একটু গ্রাফে তুলি তো, ঠিক আছে, এই ফাংশনটাকে আমি একটু গ্রাফে যদি তুলি, ডেসমস, তাহলে কি y ইকুয়াল টু ধরো 10x মাইনাস এক্স স্কোয়ার, এই যে এরকম y ইকুয়াল টু, এই যে দেখো, এই যে কি বিদ্যমান দেখো তো, এর কি বিদ্যমান, এর কি বিদ্যমান, গুরুমান বিদ্যমান, লঘুমান আছে, লঘুমান নাই, ঠিক আছে, গুরুমান বিদ্যমান, লঘুমান নাই। এই ফেসবুকে ক্লাস হচ্ছে না, কি বলে এরা, এই যে কয়েকটা বলতেছে ফেসবুকে নাকি ক্লাস হচ্ছে না, এই ফেসবুকে ক্লাস হচ্ছে, যাও সাইকেল টুতে ঢোকো। ওকে, তাহলে এবার আসো নেক্সট, বলা হচ্ছে একটি গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃথিবী না কিন্তু, বোঝা গেছে। উক্ত গ্রহের ভর, উক্ত গ্রহের সরি ভর লাগবে না, ব্যাসার্ধ, উক্ত গ্রহের ব্যাসার্ধ 4,300 এত কিলোমিটার। তাহলে উক্ত গ্রহের গড় ঘনত্ব কত, উক্ত গ্রহের গড় ঘনত্ব কত, জি এর মান আমরা সবাই জানি 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি, ঠিক আছে, এটা হচ্ছে জি এর মান, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে নাও এখান থেকে আমাদের বের করতে হবে ওই গ্রহের গড় ঘনত্ব কত, বলো কোন সূত্র, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, পারবো এটা দিয়ে, এই সূত্রে ঘনত্ব কোথায়, এম কে ভাঙলে আমি ঘনত্ব পাবো, এম এর মধ্যে রো আছে, তাহলে এটা দিয়ে হবে না, আমাদের যাইতে হবে এই সূত্রে, জি ইকুয়াল টু 4/3 জিরো পাই আর। এবার সব জানো, খালি মান বসে দিবা। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান 4.8, 4/3 6.673 ইন্টু 10⁻⁻11, রো এর মানটা বের করতে চাই, পাই 3.1416 ইন্টু আর, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ 4300 গুণ 10⁻³ এত কিলোমিটার, এত কিলোমিটার, তাহলে 4300 গুণ 10⁻³ মিটার। তাহলে এইখান থেকে এবার রো এর মানটা বের করতে হবে, করছো কেউ? 3.99 ইন্টু 10⁻6, বিশ্বাস করবো না, বিশ্বাস করবো না, কারণ আরেকজন অন্য একটা উত্তর দিছে, বলো না, তোমাদের বিশ্বাস নাই, তোমরা দিন দিন গরু হয়ে যাইতেছ। এত গুণ 3 ভাগ 4 তাকে ভাগ 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 11 তাকে ভাগ 3.1416 তাকে আবার ভাগ 4300 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, তাহলে 3.99 ইন্টু 10⁻³ এত কেজি পার মিটার কিউব, 10⁻6 পাইলা কই, ওই গেল এটা। এবার বলা হচ্ছে গ্রহের ভর অপরিবর্তিত রেখে, গ্রহের ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ
ব্যাসার্ধ 1% হ্রাস পায় তবে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণে শতকরা কি পরিবর্তন হবে? অভিকর্ষজ ত্বরণের শতকরা কি পরিবর্তন হবে? ঠিক আছে, উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের শতকরা কি পরিবর্তন হবে? গ্রহের ভর অপরিবর্তিত থাকবে, ব্যাসার্ধ 1% হ্রাস পেয়ে যাবে, ব্যাসার্ধটা কমে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের সূত্র G=GM/r²। ভর অপরিবর্তিত, ভর যা ছিল সেম থাকবে, এর ব্যাসার্ধটা r, ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ কমে যাবে 1%। তাহলে ভর এমই থাকবে, ব্যাসার্ধ আগের চেয়ে কমে যাবে। আগে যদি r1 = r বলি, তাহলে এবার r2 হবে, এই যে r2, এই r2 হবে 1% হ্রাস পেলে, 1% হ্রাস। তাহলে আগে ছিল r, তার আবার 1% হ্রাস, তাহলে r থেকে r এর 1% মানে 1/100। ঠিক আছে, তাহলে 99/100r, 100 লসাগু, 100 মাইনাস r, 100r মাইনাস r মানে 99r। তাহলে এই ক্ষেত্রে এবার g, তাহলে ধরো আমাদের বলছে না জি এর শতকরা কি পরিবর্তন হবে, তাহলে আগে এটা G1, এবার ধরো পরিবর্তিত এটা G2, তাহলে ভর সেম, তাহলে GM/ নিচে আগে ছিল r², এবার হবে 99/100r তার স্কোয়ার। আমাদের কি চাইছে? শতকরা পরিবর্তন। আচ্ছা, আগে কত ছিল? G1, এখন কত হলো? G2। কমলো না বাড়লো আগে সেটা বলো। ব্যাসার্ধ কমে গেছে, ব্যাসার্ধ কমে গেলে আর এর মান কমে গেলে জি এর মান বেড়ে যাবে। তাহলে এটার চেয়ে এটা বেড়ে গেছে, এটার চেয়ে এটা বেড়ে গেছে, বাড়ছে। তাহলে বাড়ছে মানে এটা বড়, তাহলে পরিবর্তনটা কতটুকু? পরিবর্তন G2 মাইনাস G1, এটা পরিবর্তন, কিন্তু আমার লাগবে শতকরা পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তনটা হচ্ছে G2 মাইনাস G1, এটা পরিবর্তন ডেল জি, যে পরিবর্তন ডেল জি, G2 মাইনাস G1। এবার আমার লাগবে শতকরা, তাহলে আগে কত ছিল? G1, আগে ছিল কত? আদি কত? G1। তাহলে G1 এর জন্য পরিবর্তন হয় ডেল জি, অতএব 1 জন্য পরিবর্তন হয় ডেল জি বাই জি, অতএব 100 জন্য পরিবর্তন হয় গুণ 100%। বুঝছো? এমন কথা হচ্ছে তুমি বড় হইছো, এগুলো যদি লিখো তো এর চেয়ে লজ্জাজনক আর কিছু হয় না। তাহলে তোমার যদি এবার শতকরা পরিবর্তনটা বের করতে হয়, শতকরা পরিবর্তনটা কি? বৃদ্ধি। তাহলে এই যে শতকরা ধরো বৃদ্ধি বের করবা। যদি পরিবর্তনটা হ্রাস হয় তো অটোমেটিক্যালি বুঝাই দিত তোমার, কেন? কারণ G2 থেকে G1 তখন বিয়োগ করলে মাইনাস চলে আসতো, তখন মাইনাস এসে বুঝাই দিত হ্রাস পাচ্ছে। এখানে G2 থেকে G1 বিয়োগ করলে দেখবা প্লাস আসবে, বুঝাই দিবে যে বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপরে হচ্ছে ডেল জি, নিচে হচ্ছে আদিমান G1 গুণ 100%। সুন্দর করে এবার মানগুলো বসাও। তাহলে ডেল জি হচ্ছে G2 মাইনাস G1 ডিভাইডেড বাই G1 গুণ 100%। তাহলে G2 এর মান ওইটা, GM/100 তার স্কোয়ার মাইনাস G1 GM/r² ডিভাইডেড বাই GM/r² গুণ 100%। এবার GM/r² কমন নিয়ে কাটাকাটি করো, দেখো GM/r² কাটাকাটি। তাহলে উপরে থাকবে 100/99, ঠিক আছে, 100/99 তার স্কোয়ার মাইনাস 1, আর নিচে তো 1ই থাকলো, গুণ 100%। এবার বাকি কাজ ক্যালকুলেটর করুক। 100/99 যা হবে তার স্কোয়ার বিয়োগ 1 যা হবে গুণ 100। তাহলে কত হচ্ছে বলো তো? 2.0304 এত পার্সেন্ট
বা অনেক সময় এমসিকিউতে আসলে অপশনে দেখবা 2%ও থাকতে পারে অ্যান্সার, অপশনে ধরো 2 আছে, 2.039, তাহলে তখন 2 দাগাই দিবা, ঠিক আছে, তখন 2 দাগাই দিবা। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, যে এত পার্সেন্ট কি বৃদ্ধি, এই যে বৃদ্ধি, কিন্তু এত পার্সেন্ট কি বৃদ্ধি। এবার এটা হচ্ছে মূল নিয়ম, বুঝছো? শোনো, এই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউতে আসলে, যেখানে বিশেষ করে ক্যালকুলেটর নেই, আমরা তোমাদের কি শুধু একাডেমির জন্য পড়াই, তাই না? একাডেমি প্লাস অ্যাডমিশন একসাথে যেন কাভার হয়, সেই জন্য পড়াই। এখন থেকে শিখে রাখো, একটা জিনিস শেখাই দিই, ঠিক আছে? অনেকে ধরো অ্যাডমিশন টেস্টের সময় এসে শিখবে, তুমি এখনই শিখে রাখো। ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর নেই, তোমার এখানে এই কোশ্চেন আসবে। তারপর অন্যান্য যে জায়গায় ক্যালকুলেটরগুলো নাই, তোমার এখানে এই কোশ্চেনগুলো আসবে, যে এটার এত পার্সেন্ট বৃদ্ধি করলে ওইটার কত পার্সেন্ট কী পরিবর্তন হবে, এই টাইপের কোশ্চেন আসবে। এটা আরও একটা মজার নিয়মে করা যায়, যে মজার নিয়মটা তোমাকে করানো হয়েছে কোথায় জানো? প্রথম অধ্যায়ে, ঠিক আছে? কোথায় করানো হয়েছে? প্রথম অধ্যায়ে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে করানো হয়েছে, ঠিক আছে? আমার আর্কাইভ ক্লাস আছে, এবার তো আপার লাইভ নিছে, তো তখন অবশ্যই শিখাইছে। তো কিভাবে দেখো, জি ইকুয়াল টু GM/r², যে ধ্রুবক তাকে ফেলে দাও, জি ধ্রুবক, এম ও ধ্রুবক, কারণ এম অপরিবর্তিত, তাহলে এটা ধ্রুবক, ওরে তুমি ফেলে দিবা, ওইটার কোনো দরকার নেই। এইবার তুমি বলো, তাহলে জি সমানুপাতিক r⁻² না? দেখো তো, জি সমানুপাতিক r⁻² না? এটা বুঝছো না? বুঝো নাই? ওকে, এইবার কি লিখবা দেখো, চালাকি, শর্টকাট টেকনিক। তুমি লিখবা ডেল জি/জি, ডেল জি/জি, ওই পাশে লিখবা ডেল r/r, ডেল জি/জি, ওই পাশে লিখবা ডেল r/r, সমান চিহ্ন দিলা একটা। যার ঘাড়ে পাওয়ার যত, তার সামনে বসাই দিবা তত। বলো আমার সাথে সাথে বলো, যার ঘাড়ে পাওয়ার যত, সামনে বসাই দিব তত। বলো, জি এর ঘাড়ে পাওয়ার কত? 1, 1, এর পাওয়ার 1, সামনে বসবে 1। এর পাওয়ার কত? আর এর পাওয়ার কত? -2, তাহলে সামনে কি বসবে? -2, তাহলে যার ঘাড়ে যত পাওয়ার বসাই দিবা তত। এইবার আমাকে বলো তো, বলো আমার কি লাগবে? জি এর পরিবর্তন লাগবে না? আমার ডেল জি/জি লাগবে না? এই যে ডেল জি/জি, এটা আমার দরকার না? এটাই তো পরিবর্তন, ওই যে উপরে পরিবর্তন, নিচে আদিমান, তাহলে এটাই তো পরিবর্তন। আনুপাতিক ত্রুটি বলে, ঠিক আছে? আনুপাতিক ত্রুটি বা রেশিও ইরর। এর সাথে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্টেজ ইরর। এই ইররটা কার উপর ডিপেন্ড করে? আর এর ত্রুটির উপর, আর এর পরিবর্তনের উপর ডিপেন্ড করে। এই যে আর এর পরিবর্তন, শতকরা পরিবর্তনটা বসাই দিবা, ডেল r/r মানে আর এর শতকরা পরিবর্তন। তাহলে -2 গুণ ডেল r/r, গুণ ডেল r/r। তো ডেল r/r পড়ো, ব্যাসার্ধ 1% হ্রাস, তাহলে ডেল r/r কত জানো? এখানে একটু লিখে দিই আগে, ডেল r/r এটা হচ্ছে 1% কি হ্রাস, তাহলে সামনে মাইনাস, সামনে মাইনাস। তাহলে বসাও এখানে ডেল r/r -1% বসাও, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দেখো তো 2% আসছে কিনা? বলো আসছে কিনা 2%? এই যে 2% চলে আসছে। তো তোমার এমসিকিউ যখন আসবে, যেখানে ক্যালকুলেটর নেই, সেখানে অপশনে উত্তরও এরকম 2ই থাকবে, তাহলে তুমি 2 দাগা দিয়ে আসবা। তো এইটা হচ্ছে একটা শর্টকাট চালাকি, বোঝা গেছে? বুঝতে পারছো কি করছি না করছি? ক্লিয়ার? এটার নিয়মটা কি? ধরো কোনো একটা রাশি, ধরো কোনো রাশি, ধরো এই এটা ডিপেন্ড করে ছোট এর উপর, বি এর উপর, সি এর উপর। ধরো এর কিউব, বি এর 3/2, সি এর পাওয়ার ধরো স্কোয়ার, এরকম। তাহলে এর ত্রুটির হিসাবটা কি হবে? তাহলে এ ইকুয়াল টু হবে এ কিউব, বি এর পাওয়ার 3/2, সি এর পাওয়ার -2। তাহলে ডেল এ বাই এ এটা ইকুয়াল টু হবে ডেল ছোট a/a, ডেল b/b, ডেল c/c। যার সামনে যত বসাই দিবা তত। এর পাওয়ার কত? 3, সামনে 3। বি এর পাওয়ার কত? 3/2, সামনে 3/2। সি এর পাওয়ার কত? -2, তাহলে সামনে -2। এবার এর ত্রুটি বসাবা, বি এর ত্রুটি বসাবা, সি এর ত্রুটি বসাবা, তাহলে তুমি এই যে বড় হাতের এ, এই যে রাশিটা, তার ত্রুটি পেয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম, বোঝা গেছে? এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? একজন বলছে রিপিট করেন, আচ্ছা রিপিট করতেছি। দেখো মনে করো কোনো একটা রাশি, কোনো রাশি, ধরো সেই রাশিটা হচ্ছে বি, রাশিটা ধরো ডি ইকুয়াল টু এ x⁻³ 3/2। এটা যেখানে বলা হচ্ছে এ ধ্রুবক,
তাহলে এক্স এর মান 0.4% হ্রাস করলে ডি এর কি পরিবর্তন হবে? ডি এর শতকরা পরিবর্তন কি হবে? ডি এর শতকরা পরিবর্তন কি হবে বলো ভাই। এটা না আগেরটা রিপিট করেন না, এটাই রিপিট করবো, আগেরটা আমি পারি না। বলো এ কি? এ হচ্ছে ধ্রুবক, তাহলে ডি ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে আমার বলছে এক্স এর মান এত পার্সেন্ট হ্রাস করলে, তার মানে ডেল এক্স বাই এক্স মাইনাস 0.4%। তাহলে ডি এর শতকরা পরিবর্তন ডেল ডি বাই ডি চাইছে। ওকে, তাহলে আমরা সূত্র কি জানি? ডি ইকুয়াল টু এ এক্স 3/2। এ যেহেতু ধ্রুবক বাদ, ধ্রুবক নিয়ে আমার চিন্তা নেই। তাহলে ডেল ডি বাই ডি আর ডেল এক্স বাই এক্স, সামনে পাওয়ার 3/2 এসে বসে যাবে। ডি এর পাওয়ার 1, সামনে 1 বসে যাবে। তাহলে এবার বের করো 3/2 ডেল এক্স বাই এক্স, এক্স এর হ্রাস মানে মাইনাস, তাহলে 0.4%। তাহলে গুণ করো 3/2, 3/2 গুণ 0.4, তাহলে 0.6%। এবার 0.6 মাইনাস না প্লাস? মাইনাস, এই যে সামনে মাইনাস। তাহলে মাইনাস কি মিন করছে? মাইনাস মিন করছে এটাও হ্রাস পাবে, এটাও এবার হ্রাস পাবে। বোঝা গেছে? এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটাই হচ্ছে ঘটনা। ঘটনা বুঝে গেলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই শর্টকাট টেকনিকটা মাথায় রেখো। ঠিক আছে, কাউকে শিখাও না, শিখে যাবে কিন্তু। ওকে, এবার আসো। বলা হচ্ছে আচ্ছা এটা পরে করে, এটা পরে করব। নাও এবার 9 10 কিছু ম্যাথ করি। কোনো ব্যক্তির ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে, কোনো ব্যক্তির পৃথিবী পৃষ্ঠে ওজন 648 নিউটন, 648 নিউটন। ওই ব্যক্তি চন্দ্রপৃষ্ঠে কতটুকু ওজন হারাবে? ওই ব্যক্তি চন্দ্রপৃষ্ঠে কতটুকু ওজন হারাবে? ঠিক আছে, বলা হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 4 গুণ। এই তথ্যটা দেওয়া থেকে করো, এটা 9 10 হিসাব। ঠিক আছে, কতটুকু ওজন হারাবে? ঠিক আছে, চলো এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ সহজ ম্যাথ। পৃথিবী আর্থ, চাঁদের পৃষ্ঠ মুন। পৃথিবী পৃষ্ঠে ওজন ডাব্লিউ ই বা ডাব্লিউ ওয়ান mge, আর চাঁদের পৃষ্ঠে W2 mgm। ভরে কোনো চেঞ্জ নাই, চাঁদের পৃষ্ঠে gm, পৃথিবী পৃষ্ঠে ge। এই জি এর চেঞ্জের কারণেই ওজনের তারতম্য হবে, ওজনের পরিবর্তন হবে। তাহলে W1 ডিভাইডেড বাই W2, m কাটাকাটি গেল, তাহলে GE ডিভাইডেড বাই GM, W1 ডিভাইডেড বাই W2, GE ডিভাইডেড বাই GM। এইবার বোর্ডে দেখো GM ডিভাইডেড বাই আর স্কোয়ার না, তাহলে GE মানে ME RE ডিভাইডেড বাই GMM ডিভাইডেড বাই RM তার স্কোয়ার না। এটা যখন ভাগ হচ্ছে তাহলে RM উপরে চলে গেল আর GMM নিচে। এই বুঝলা? ঠিক আছে, বোঝা গেছে এটা? এবার G আর G কাটাকাটি করে দাও, তাহলে কি দাঁড়াইলো? ME MM আর RM RE তার স্কোয়ার। এবার আসো পড়ি কি বলছে। পৃথিবীর ভর চাঁদের ভর তার 81 গুণ। তাহলে পৃথিবীর ভর
চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে এমই হচ্ছে 81 mm ডিভাইডেড বাই mm, আর আর এম হচ্ছে আর এম, আর আর ই হচ্ছে 4 RM তার স্কোয়ার। এবার আর এম কাটাকাটি, এম কাটাকাটি, তাহলে কি দাঁড়াইলো 81 বাই 4 4 16, বুঝলা? এবার এটা W1/WE, সরি W1/W2। তো পৃথিবী পৃষ্ঠে যে W1 এর মান হচ্ছে 648 নিউটন। তাহলে এটা যদি 648 হয়, W2 81/16, ঠিক আছে? এত ছোট ম্যাথ তোমাদের করে দিতেছি, ঠিক আছে, ক্ষমা করো। এত গুণ 16/81 বাই 128 নিউটন। তাহলে চাঁদে তার ওজন 128 নিউটন। বাট এটা কিন্তু অ্যান্সার না, বসে ওজন হারাবে, ওজন হারাবে। ছিল 648, হয়ে যাবে 128। তাহলে 648 বিয়োগ অ্যান্সার 520, ঠিক আছে? এইবার শোনো, এত সহজ ম্যাথ, এত ছোট ম্যাথ তোমার কিন্তু পরীক্ষাতে রিটেনে আসবে না, ওটা আশা করি না। বোর্ড পরীক্ষার জন্য হয়তো হইতে পারে, ঠিক আছে? রিক্যাপ করলে ভালো হইতো, মাইক দিব। এই ম্যাথ রিক্যাপ করলে ভালো হইতো। হ্যাঁ, দেখো কত সহজ জিনিস এগুলো, MCQ। পৃথিবী পৃষ্ঠে ওজন, চাঁদের পৃষ্ঠে ওজন। ওজনের কেন চেঞ্জ হয়? ভর চেঞ্জ হয়, অভিকর্ষ ত্বরণে চেঞ্জ হয়। তো অভিকর্ষ ত্বরণের সূত্র কি? GM/R², ওটাই লিখছি, GE/GM। এবার GE = GME/RE² ডিভাইডেড বাই GMM ডিভাইডেড বাই RM²। উল্টে গেল, দেন মানটান বসালাম, হিসাব করলাম, আর তো কিছু না। এটা তো বোঝা লাগবে। এইবার শোনো, যদি এটা MCQতে আসে, যদি এটা MCQতে আসে, এবং যদি মানে কি আসবেই MCQতে, তাহলে এটা কিন্তু শর্টকাটে আমি উত্তর দিয়ে দিতে পারি। আমার ক্যালকুলেটারও লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আমি শর্টকাটে উত্তর দিয়ে দিতে পারবো, ঠিক আছে? ক্যালকুলেটার ইউজ করলে একটু তাড়াতাড়ি উত্তর দিতে পারবো। এবার কথা হচ্ছে কিভাবে, এত কিছু হিসাব কি আপনি করবেন না? না, ঠিক আছে? ফর MCQ কি করব আমি, দেখো, ফর MCQ দেখো আমি কি করব। একটা জিনিস খেয়াল করে দেখো, G = ভালো করে বোঝো, ফিল করো ব্যাপারগুলো, GM/R²। তুমি বলো জি এর সাথে ভরের সম্পর্কটা কেমন? জি এর সাথে ভরের সম্পর্কটা কেমন? সমানুপাতিক। আর ব্যাসার্ধের সম্পর্কটা বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আর এর বর্গ, আর এর বর্গ আর ভরের সমানুপাতিক, তাই তো? এইবার তুমি আমার একটা জিনিস বলো, এই যে W1 ডিভাইডেড বাই W2 বা WE ডিভাইডেড বাই WM, ঠিক আছে? WE ডিভাইডেড বাই WM মানে পৃথিবী, চাঁদ। তুমি আমারে বলো, এই যে এইটা মানেই তো GE/GM। এটা মানে দেখো কিভাবে, ভাই লিখবেন না কিছু না, ওজন মানে mg, mm কাটাকাটি, তাহলে ভাই GE/GM, তাই না? এটুকুতে আসতে পারলেই হয়ে গেছে। এবার তুমি আমারে বলো, কমন সেন্স খাটায় বলো, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেশি না চাঁদের পৃষ্ঠে বেশি? বলো, পৃথিবী পৃষ্ঠে বেশি না চাঁদের পৃষ্ঠে বেশি? একজন বলছে চাঁদের পৃষ্ঠে বেশি, এই ওরে তো ছুড়ে মারো তো, সালসাবিল পিঙ্কি না কি যেন নাম, ও বলছে চাঁদের পৃষ্ঠে বেশি। ও আরও আছে এই পার্টিতে তো অনেকজন। তোমরা তো ফ্ল্যাট, ওই যে মানে ফ্ল্যাট আর্ট সোসাইটি একটা গ্রুপ আছে, তোমরা সেখানে যুক্ত হও, তাড়াতাড়ি যুক্ত হও। চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেশি, হাই হাই। পৃথিবীর ভর কত বেশি, ব্যাসার্ধ কত বেশি, চাঁদের ভরও কম, ব্যাসার্ধও কম, তাহলে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেশি। তোমাদের তো মনে করো যে ভিটামিন ডি দেওয়া লাগবে। তাহলে দেখো, পৃথিবী এবং চাঁদের মধ্যে, এটা কমন সেন্স, পৃথিবী পৃষ্ঠে জি এর মান বেশি, চাঁদের পৃষ্ঠে জি এর মান কম। তাহলে এবার বোর্ডে তাকাও, উপরে হবে বেশি, নিচে হবে কম। GE/GM, GE/GM, পৃথিবী বাই চাঁদ, পৃথিবীতে বেশি, চাঁদে কম। এইবার চিন্তা করবা, G = GM/R², এম এর সাথে সমানুপাতিক, আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এম এর সাথে সমানুপাতিক মানে ভরের কত গুণ? 81 গুণ। তাহলে 81-র কোনো স্কোয়ার হবে না, 81 81ই থাকবে, 81 81 থাকবে। আর আর এর বর্গ, আর হচ্ছে 4 গুণ, তাহলে 4-এর বর্গ হলে 16 হবে। তাহলে কি হবে? 81/16 হবে।
নয়তো 16/81 হবে, কিছু একটা হবে। তুমি ভুল করো আর ঠিক করো। আমি তোমারে বললাম তুমি ভুল করো, তুমি ঠিক করো। ভাই তোমার কাছে অপশন দুটো, দুটো অপশন। হয় কেউ লিখবে 81/16 আর নয়তো কেউ লিখবে 16/81। এছাড়া অন্য কেউ কিছু কি লিখতে পারে? কারণ দূরত্বের বর্গ আর এর বর্গ, তাহলে 4 আছে, 4 এর বর্গ 16, আর 81 সমানুপাতিক ভর, ভর সমানুপাতিক। তাহলে কেউ যদি ঠিক লিখে বা ভুল লিখে, আমি বললাম অনুপাতটা লিখো, এখানে অনুপাতটা লিখো। তাহলে 81/4 বর্গ 16 অথবা 16/81, ভুল হোক আর ঠিক হোক এই দুইটাই, এই দুইটা ছাড়া কোনো অপশন নাই। কি কথা বুঝছো? এই দুইটা ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, এবার তুমি বলো কি হবে? পৃথিবী বাই চাঁদ, তাহলে কি হবে? পৃথিবীর বেশি, অবশ্যই চাঁদের কম। এই তো হয়ে গেল, এই এতটুকুর হিসাব মুখে মুখে হয়ে গেল 81/16। এবার বসাও ডাব্লিউ ই 548 ডিভাইডেড বাই WM, এটা বের করতে চাই 81/16, তাহলে WM বের হয়ে যাবে 128 নিউটন। 128 নিউটন, বোঝা গেছে? এই আরও শর্টে করব, ধরো আরও শর্টে করব, আরও শর্টে। তাহলে কি করব? তাহলে আমার কি লাগবে? আমার লাগবে চাঁদে ওজন। তুমি গেছো চাঁদে, চাঁদে ওজন কমবে না বাড়বে? বলো, চাঁদে ওজন কমবে না বাড়বে? কমবে। চাঁদে ওজন কমবে। তাহলে কমলে এই যে 648 পৃথিবীরটা দেওয়া আছে, তাহলে তার সাথে গুণ হবে। তো তার সাথে আমি ভুল করে ফেলছি, এই যে 81/16 গুণ দিয়ে ফেলছি। আরে 81/16 গুণ দিলে তো বেড়ে গেল। ও তাহলে তো ভুল করে ফেলছি, সরি সরি ভুল করে ফেলছি। তাহলে কি হবে? 16/81। বুঝলাম, হয়ে গেল, শেষ। বুঝলাম, 16/81 হবে 128। এবার বিয়োগ করে ওজন হারাবে কত, শেষ। তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝছো? এটাই হচ্ছে এডিটিং, বুঝলা? এটাই কি? এটাই হচ্ছে এডিটিং। তাহলে চলো এবার এডিটিং এর আরেকটা ম্যাথ করে ফেলি। বলা হচ্ছে একজন ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে 3.2 মিটার লাফ দিতে পারে। চন্দ্রপৃষ্ঠে উক্ত ব্যক্তি কত উচ্চতায় লাফ দিতে পারবে? লাফ দিতে পারবে। ওই সেম তথ্য এখানেও দেওয়া আছে। বলা হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ। চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ। ওকে, তাহলে প্রথমে আসো শর্টকাট। এবার শর্টকাট করব, ঠিক আছে? এবার শর্টকাটে উত্তরটা বের করব। চাঁদের পৃষ্ঠে কতটুকু লাফ দিতে পারবে এটা চাইছে। দেখো, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ বেশি, এই কারণে তুমি উপরের দিকে লাফ দিলে তোমার পৃথিবী টেনে নিয়ে আসে তাড়াতাড়ি। কিন্তু চাঁদে অভিকর্ষ ত্বরণ কম, তাহলে চাঁদে তুমি লাফ দিলে অনেক উপরে যাইতে পারবা, কারণ চাঁদে তোমার টানবে কম। বুঝলা? তাহলে তুমি কোথায় বেশি লাফ দিতে পারবা? চাঁদে জি কম, এই কারণে বেশি উচ্চতায় লাফ দিতে পারবা। তাহলে চাঁদের ক্ষেত্রে এই সবে বেশি, কি হবে? বেশি হবে, বেশি। তাহলে এবার 81/16 আর 16/81, বলো তুমি কোনটা লিখবো? আমি বলো কোনটা লিখবো? বেশি হইতে হবে, তাহলে 81/16, তাহলে বেশি হবে। পৃথিবী পৃষ্ঠে কতটুকু লাফ দিছে? 3.2, শেষ। তাহলে অ্যান্সার বের করে ফেলি, 81 গুণ 3.2 ডিভাইডেড বাই 16, তাহলে অ্যান্সার হচ্ছে 16.2। এটা হয়ে গেল। এইবার আসো, যদি রিটার্ন প্রসিডিউরে করতে চাও তাহলে চট জলদি করে ফেলে। আসো, আর্থ আর এটা হচ্ছে মুন। কোনো একজন ব্যক্তি, ধরো তুমি, এই যে তুমি পৃথিবী পৃষ্ঠে এভাবে লাফ দিবা উপরে, তাহলে এভাবে লাফ দাও, কত বেগে? ইউ বেগে লাফ দাও। ইউ বেগে লাফ দিয়ে এই যে উচ্চতায় ওঠো, এই যে উচ্চতাটা, দ্যাট ইজ HE, U²/2GE। HE এটা ইকুয়াল টু U²/2GE। এইবার আসো, তোমাকে নিয়ে গেছি এবার চাঁদের পৃষ্ঠে।
বলছি নাও এবার লাভ দাও তো দেখি কেমন পারো, পৃথিবীতে তো খুব লাফাচ্ছিলা, তুমি আবার লাভ দিলা। এইবার যে উচ্চতায় উঠবা, আমি জানি না বেশি না কম, ঠিক আছে, তাহলে এটা এইচ এম, এটা ইউ স্কোয়ার বাই 2 GM। নাও এবার ভাগ দাও, তাড়াতাড়ি ভাগ দাও। এইচ ই ডিভাইডেড বাই এইচ এম, ইউ স্কোয়ার টু কাটাকাটি, জি এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে GM বাই GE। তাহলে এইচ ই এটা হচ্ছে 3.2 ডিভাইডেড বাই এইচ এম বের করতে চাই, GME ডিভাইডেড বাই RE স্কোয়ার গুণ RM স্কোয়ার, সরি GMM ডিভাইডেড বাই RM স্কোয়ার, RE স্কোয়ার ডিভাইডেড বাই GME, জি আর জি কাটাকাটি গেল। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, এই যে লিখলাম পৃথিবীর ভর চাঁদের ভর MM এর 81 গুণ, 81 গুণ। আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ RM, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, 4 গুণ। এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে 4 বর্গ 16 আর 81, 3.2 ডিভাইডেড বাই এইচএম, 3.2 ডিভাইডেড বাই এইচএম, বের করো এইচএম 16.2 মিটার। ডান। তাহলে মেইন প্রসেসটাও কিন্তু করে দিলাম, বুঝলা? এইবার দেখি তোমরা একটা ম্যাথ কেমন পারো, এইবার তোমাদের মেধার যাচাই করা যাবে, দেখি এইবার তোমাদের মেধার যাচাই করব। এই তুলছ দাদা, একটু আস্তে পড়ান। ও জোরে পড়াচ্ছি আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নাও আস্তে আস্তে তোলো, আমি একটু পানি খেয়ে আসি। সোলো লিপ পড়াতে বলছে ও, আচ্ছা হ্যাঁ ওই তো, তাই তো পড়াচ্ছি, 16 পড়াচ্ছি। ভাই আপনার মতো স্পিড কেমনে পাবো? আচ্ছা তাই, কেমনে পাবা? বেশি বেশি প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করবা আর আমার মতো কয়েক বছর প্রাইভেট পড়াবা, তাইলেই হয়ে যাবে। এবার একটা সুন্দর একটা কোশ্চেন বলা হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে একটা নির্দিষ্ট উচ্চতা হতে, পৃথিবী পৃষ্ঠে একটি নির্দিষ্ট উচ্চতা হতে অনুভূমিকভাবে ছোড়া রাইফেলের গুলি, নির্দিষ্ট উচ্চতা হতে অনুভূমিক ভাবে ছোড়া রাইফেলের গুলি, অনুভূমিকভাবে ছোড়া রাইফেলের গুলি অনুভূমিক 980 মিটার দূরত্ব অতিক্রম করে, 980 মিটার দূরত্ব অতিক্রম করে। একই উচ্চতা হতে চাঁদে গুলিটি ছোড়া হলে, গুলিটি একইভাবে মানে অনুভূমিকভাবে ছোড়া হলে তা অনুভূমিকভাবে বলতো 980-র চেয়ে কম নাকি বেশি দূরত্ব অতিক্রম করবে? বলো, 980-র চেয়ে কম নাকি বেশি? বেশি। কেন? চাঁদের জি এর মান কম। পৃথিবীতে জি এর মান বেশি, তাড়াতাড়ি টেনে মাটিতে ফেলে দিবে, আর চাঁদের জি এর মান কম, তাহলে একটু দেরি করে গিয়ে পড়বে, তাহলে আরেকটু দূরে গিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে আরেকটু দূরে গিয়ে যদি পড়ে তাহলে অনুভূমিক দূরত্ব বেশি হবে। তাহলে অনুভূমিকভাবে 980√6 এত মিটার অতিক্রম করে। তাহলে চাঁদ ও পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের অনুপাত, অভিকর্ষজ ত্বরণের অনুপাত। কোশ্চেনটা আগে মগজের সেলে ঢুকাও, কোশ্চেনটা আগে
মগজে ঢুকাও, সুন্দর করে মগজে ঢুকাও। করতে হবে না, আগে পড়ো। অনুভূমিক পাল্লার ফর্মুলা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। দাদা আপনার বইটা কোথায় কিনতে পাবো? আমার বই এখন চলে না, আমার বই ওল্ড হয়ে গেছে, আপডেট করা দরকার। আমার বই কিনে শুধু শুধু পস্তাবা, সুতরাং বই না খুঁজে আমার ক্লাস করো, ওইটাই সবচেয়ে ভালো। শিমুল সানা বলতেছে, কি বলতেছে? ওগুলো পড়া যাবে না দাদা। অফলাইনে কোথায় পড়ান? অফলাইনে চিটাগং পড়াই। অফলাইনে কোথায় পড়াই? অফলাইনে চিটাগংয়ে পড়াই। ওকে, এবার আসো, দেখো মহাকর্ষের সাথে প্রাস জড়ানো হয়েছে, দিয়ে খিচুড়ি করা হয়েছে। তো পারবো কি না আমরা? পারবো কি? পারবো। শুধু প্রাসের সূত্রগুলো মাথায় রাখা লাগবে। বলো কিভাবে ছড়া হয়েছে প্রাসটাকে? কিভাবে? অনুভূমিকভাবে। তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের সূত্র, সবচেয়ে সহজ সূত্রগুলা। তো দেখো যে ভাই প্রাস কি এখন আবার খাতা উল্টায় প্রাস মনে করব? না, লাগবে না, হয়ে যাবে। দেখো হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবী, আর্থ। পৃথিবী পৃষ্ঠে এইখান থেকে এই উচ্চতা ওয়াই, এইখান থেকে রাইফেলের এই যে গুলিটা ছড়া হয়েছে। কিভাবে? অনুভূমিকভাবে। তাহলে এই রাইফেলের গুলির অনুভূমিক বেগ হচ্ছে ইউ, আদিবেগ। গুলিটা গিয়ে এইখানে পড়ছে, গুলিটা অনুভূমিকভাবে ছড়া হয়েছে, এখানে গিয়ে পড়ছে। তাহলে অনুভূমিকভাবে গুলিটা যে দূরত্বটা অতিক্রম করছে, অনুভূমিকভাবে এই যে দূরত্বটা অতিক্রম করছে, তো এই দূরত্বটা হচ্ছে এক্স ই। পৃথিবী পৃষ্ঠে কত? 980 মিটার। ওকে, এইবার সেম কাজটা ঘটছে চাঁদের পৃষ্ঠে। ওই শুটার এবং ওই বন্দুক নিয়ে তুমি চাঁদে চলে গেছো, চাঁদের পৃষ্ঠে চলে গেছো। তাহলে চাঁদের পৃষ্ঠে মুন, চাঁদের পৃষ্ঠে মুন, উচ্চতা কত? ওয়াই। এবার এখান থেকে ওই একই গুলিটাকে ছড়া হয়েছে। তাহলে একই গুলিটাকে ছড়া হয়েছে, বলো ইউ এর চেয়ে বেশি বেগে না কম বেগে? বলো ইউ এর চেয়ে বেশি বেগে না কম বেগে? অবশ্যই সেম বেগে। একই রাইফেলের গুলি একইভাবে ছড়া হয়েছে, একইভাবে মানে অনুভূমিকভাবে। তো অনুভূমিকভাবে ছড়া হইলে এইটা একটু বেশি দূরত্ব অতিক্রম করছে, এটা একটু বেশি দূরত্ব অতিক্রম করছে। তো এর যে অতিক্রান্ত দূরত্বটা, অনুভূমিক দূরত্ব এক্স এম, এটা 980√6 এত মিটার। 980√6 এত মিটার। কি কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আমাদের কি বলছে? চাঁদ আর পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? এবার সবাই লেখা থামাইতে হবে, যে থামাও, লেখা থামাও, আসো বোর্ডে আসো। উলম্ব দূরত্ব ওয়াই, উলম্ব দূরত্ব ওয়াই, ওয়াই দুই জায়গা সেম। এই জায়গার হিসাব নিকাশ করবা জিই দিয়ে, এই জায়গার হিসাব নিকাশ করবা জিএম দিয়ে। ওকে, ডান। তাহলে দেখো ওয়াই কিন্তু সেম, ওয়াই কিন্তু সেম। আচ্ছা, ওয়াই যদি সেম হয়, তাহলে এর জন্য যদি ওয়াই হয়, ওয়াইয়ের সূত্র কি ছিল? অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ওয়াইয়ের সূত্রটা। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, অনুভূমিক মানে 0 ডিগ্রি কোণে। ঠিক আছে, সূত্র তো একটু মুখস্থ রাখা লাগবে। তারপরও আমি বলতেছি ইউ সাইন থেটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এই সাইন থেটা যেহেতু অনুভূমিকভাবে, তাহলে অনুভূমিকের সাথে 0 ডিগ্রি, সাইন 0, সাইন 0 মানে এটা 0 0। এবার এখানে সামনে মাইনাস, আর এই ওয়াইয়ের আগেও হবে মাইনাস। কেন? কারণ এখান থেকে এখানে, এখান থেকে ওয়াই ঋণাত্মক দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে বলে ওয়াইয়ের আগেও হবে মাইনাস। এবার মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে আমি সেটাই এখন লিখতে চাই। ঠিক আছে, দ্রুত লিখে ফেলতে চাই। ওয়াই ইকুয়াল টু হাফ জিই টি স্কোয়ার। বোঝা গেছে? এবার এই ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রেও সেম একইভাবে ওয়াই ইকুয়াল টু হাফ জিএম টি স্কোয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাই লিখছি। পৃথিবীর ক্ষেত্রে জিই, চাঁদের ক্ষেত্রে জিএম। এইবার বলো তো টি কি দুই জায়গায় সেম? টি এটা কি দুই জায়গাতে সেম হবে? না, কখনোই না। প্রথম কথা হচ্ছে, যদি কনসেপচুয়ালি আমি বুঝি, বুদ্ধি খাটায় বুঝি, পৃথিবীতে জি এর মান বেশি, তাড়াতাড়ি ফেলে দিবি।
যাদের জি এর মান কম একটু দূরে গিয়ে ফেলবে, একটু দেরিতে ফেলবে, তাহলে সময়টা একটু কম বেশি হবে। আর যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি তাহলে ভাই ওয়াই সেম ওয়াই সেম ওয়াই সেম ওয়াই সেম, টি সেম টি সেম, তাহলে জিই আর জি এম কেমনে আলাদা হয়? এটা সম্ভব কেমনে? তাহলে তো জিও সেম। ঠিক আছে, মাইনাস গেল কেমনে? মাইনাস হচ্ছে এই যে ওয়াই এখান থেকে এইদিকে, এখান থেকে এখানে আসছে, তাহলে নিচের দিকে, তাহলে ওয়াই এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, দুই মাইনাস গায়েব, দুই মাইনাসটা গায়েব হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে টি একই হবে না, টি আলাদা হবে। তাহলে এটা টিই আর এটা টি এম। বোঝা গেছে? বুঝতে পারছো? এইবার আসো, তাহলে ওয়াই সমান সমান ওয়াই, এটাকে 1 নং, এটাকে যদি 2 নং বলি, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই? 1 ও 2 থেকে আমরা পাই এটাও যা এটাও তাই, ওয়াই ইকুয়াল টু ওয়াই। তাহলে হাফ জিই টিই স্কোয়ার হাফ জিএম টিএম স্কোয়ার, হাফ হাফ কাটা। তাহলে অতএব জিই ডিভাইডেড বাই জিএম, এই তো পেয়ে গেছি, জিই বাই জিএম পেয়ে গেছি। দেখো জিই বাই জিএম টিএম বাই টিই তার স্কোয়ার, জিই বাই জিএম টিএম বাই টিই তার স্কোয়ার। ভাই জি এর অনুপাত চান, অভিকর্ষ স্তরণ অনুপাত চান, টি কি করবেন? তাই তো, টি কি করব? ও আচ্ছা, আমার তো এক্স আর এক্স এম দেওয়া আছে, তাহলে এক্স এর সূত্রে চলে যাই। গুড, তাহলে এক্স এর সূত্রে চলে আসো। এক্স এর সূত্র থেকে এক্স ইকুয়াল টু, এখানে লিখি, যদি এই ক্ষেত্রে এক্স এর সূত্র বলি, এক্স ইকুয়াল টু মনে পড়ে ইউ কস 0t, মনে পড়ে ইউ কস 0t, দ্যাট মিনস ইউটি। তাহলে পৃথিবীর ক্ষেত্রে এক্স ই ইকুয়াল টু ইউ আদি বেগ সেম টিই, তাদের ক্ষেত্রে এক্স এম ইউ আদি বেগ সেম টিএম। তাহলে ভাই এই যে টিএম বাই টিই অথবা এক্স ই ডিভাইডেড বাই এক্স এম, ইউ ইউ কাটাকাটি, টিই ডিভাইডেড বাই টিএম, তাহলে এক্স ই বাই এক্স এম এইটা ইকুয়াল টু টিই বাই টিএম, টিই বাই টিএম, এক্স ই ডিভাইডেড বাই এক্স এম টিই বাই টিএম, টিএম বাই টিই পেয়ে গেছি, কাহিনী খতম। তাহলে এটা এক্স এম ডিভাইডেড বাই এক্স ই তার স্কোয়ার, এক্স এম হচ্ছে 980√6 আর এটা হচ্ছে 980 তার স্কোয়ার, 980 980 কাটাকাটি, তাহলে 6/1, তাহলে 6:1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে 6:1। তোমরা 3:1 3:2 কত কিছু বলছিলা, অ্যান্সার হচ্ছে 6:1। আমরা কি করছি? প্রাসের সূত্র খাটাইছি। যদি কেউ এটা না বুঝো তার মানে সে প্রাস বুঝো নাই, প্রাসের সূত্র ভুলে গেছো। তাহলে দ্রুত করে প্রাসের সূত্র আরেকবার একটু দেখে নিবা। দাদা বুঝি নাই, কোথায় বুঝো নাই? সালেহে ফাতে আলী, শাহ ফাতে আলী, ঠিক আছে, শাহ ফাতে আলী অবশ্যই বুঝি নাই, কোথায় বুঝি নাই? 1/6 কেন হবে? জিই বাই জি এম, এ তো দেখলেই বোঝা যাচ্ছে জিই বাই জি এম, জিই বেশি জি এম কম, তাহলে 6:1 হবে, 6:1 হবে। ওকে ডান। আমরা কি করছি? জাস্ট প্লাসের সূত্র লিখছি, ওয়াইয়ের সূত্র লিখছি, ওয়াইয়ের সূত্র লিখছি, এক্স এর সূত্র লিখছি, এক্স এর সূত্র লিখছি, ম্যাথ করে ফেলছি। এইবার আসো অর, দেখো এইটা করার আরেকটা উপায় আছে। অর দেখো তো, যদি এই দুইটাকে কম্বাইন করি, আমরা ওয়াই ইকুয়াল টু জানি হাফ জি টি স্কোয়ার, আর এক্স ইকুয়াল টু আমরা ওয়াই ইকুয়াল টু জানি হাফ জি টি স্কোয়ার, আর এক্স ইকুয়াল টু ইউটি, এক্স ইকুয়াল টু ইউটি কোথাকার সূত্র? প্রাসের সূত্র। এইটুকু তোমার জানতে হবে। তাহলে টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ইউ, টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ইউ, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, টি মানে এক্স বাই ইউ তার স্কোয়ার। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? এইবার আসো ওয়াই ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এবার সবাই বোর্ডে থাকো, আমি কি করছি? একই সাথে ওয়াই এবং এক্সকে নিয়ে নিছি, ওয়াই সেম, ওয়াই দুই ক্ষেত্রে সেম, হাফ
কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, তাহলে আলাদা কি? আলাদা হচ্ছে জি আর এক্স স্কোয়ার। জি এবং এক্স স্কোয়ার হচ্ছে আলাদা। তাহলে দেখো দুই ক্ষেত্রে তো ওয়াই সেম, দুই ক্ষেত্রে ওয়াই কি সেম না? এই যে ওয়াই সেম, তাহলে ওয়াই এখানেও যা ওয়াই এখানেও তাই ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জিই এক্স ই তার স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, হাফ জিএম এক্স এম তার স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। কাটো তো, ইউ স্কোয়ার কাটো, টু টু কাটো, তাহলে আমাদের লাগবে জিই বাই জি এম, লেখার জায়গা নাই রে ভাই, জিই বাই জি এম। দেখো জিই বাই জি এম এটা ইকুয়াল টু, তাহলে জিই এর সাথে এক্স স্কোয়ার এক্স ই স্কোয়ার গুণ, তাহলে নিচে এক্স ই তার স্কোয়ার, আর জি এম এর সাথে এক্স এম তার স্কোয়ার। এবার এক্স এম কত? 980√6, আর এক্স ই কত? 980, দেন তার স্কোয়ার, 980 কাটা, তাহলে 6:1 হয়ে গেছে। ঠিক আছে, এই না হয়ে গেল। তাহলে এভাবে করা যায়, তোমার যেটা ভাল লাগে করবা। দাদা অফলাইন কোচিংটা কোথায় জানো না? রাজশাহীতে। ঠিক আছে, চিরাং বললাম বিশ্বাস করলে না? তাহলে চিরাং বললে যদি বিশ্বাস না করো তাহলে রাজশাহী বললে মানে নাও। ওকে, তাহলে প্রাসের এটা হয়ে গেল। এইবার আসো নতুন একটা কনসেপ্ট এবার আমরা পড়ব, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। লিখো, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের তারতম্য, তিনটা কারণে অভিকর্ষ ত্বরণের তারতম্য হয়। অভিকর্ষজ ত্বরণ, তিনটা কারণে অভিকর্ষ ত্বরণের তারতম্য হয়। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে, ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের হিসাব করব। আসো, পৃথিবী বা কোনো একটা গ্রহ, যে গ্রহের ভর এম এবং যে গ্রহের রেডিয়াসটা আর। এবার যখন ভূপৃষ্ঠে, তখন জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, যখন এই উচ্চতায় যাবে, তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ, এই পয়েন্টে তো জি, এই পয়েন্টে তো অভিকর্ষ ত্বরণ কত? জি, সবচেয়ে বেশি। উপরে গেলে কমবে, কেন কমবে? এই পয়েন্টে গেলে কমবে কেন? এই পয়েন্টে জি প্রাইম, আর সেই জি প্রাইম হবে, দেখো কেন কমবে তুমি নিজেই বুঝতে পারবা। জি প্রাইম, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব আর প্লাস এইচ তার স্কোয়ার। এবার বলো এখানে কি ছিল? আর প্লাস এইচ, তাহলে আর এর চেয়ে আর প্লাস এইচ বেশি, আর প্লাস এইচ বেশি, তাহলে জি হবে কম। আর প্লাস এইচ যদি বেশি হয় তাহলে জি হবে কম, তাহলে এটা জি প্রাইম, এটা জি। এইবার এটা কিন্তু একটা সূত্র, এটাকে কিন্তু একটা সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, এটাকে একটা সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো। এবার ভাগ দিয়ে দাও জি প্রাইম ডিভাইডেড বাই জি। আমরা চাই ভূপৃষ্ঠের সাপেক্ষে কম্পেয়ার করতে, ভূপৃষ্ঠের সাপেক্ষে কম্পেয়ার করতে, তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি, জি প্রাইম হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার, তাকে ভাগ দিচ্ছি জি দিয়ে, তাহলে উল্টে গেল, আর স্কোয়ার চলে গেল উপরে আর নিচে জি এম কাটাকাটি, তাহলে অতএব জি প্রাইম হবে আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি, এই যে আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি। এইটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র। এটাও একটা সূত্র, এটাকেও কিন্তু মুখস্থ রাখতে পারো সূত্র হিসাবে, এটাকেও কিন্তু মুখস্থ রাখা যাবে, মাঝে মাঝে এটাও লাগতে পারে। তাহলে দুটো সূত্র আমরা পেয়ে গেলাম।
ওকে ক্লিয়ার? এসএইচএম এ পড়াইছিলাম, হ্যাঁ গুড, এই তো তোমাদের মনে আছে। এবার এখানে একটু লিখে নাও জরুরি কথা। এই সূত্র দিয়েই মেইনলি ম্যাথ করার চেষ্টা করব। কেন ভাই হঠাৎ করে এই কথা লিখলেন কেন? কারণ আরেকটা সূত্র একটু পরে বের করব, ওইটা দিয়ে আমরা ম্যাথ করতে যাব না। এবার আসো আরেকটা সূত্র কিভাবে পাওয়া যায়। জি প্রাইম ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে এবার সবাই একটু বোর্ডে থাকো। আমার ইচ্ছা হয়েছে এটারে উল্টা করে লিখে দিতে। তাহলে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর আমি উল্টা করে লিখলাম। আমার কথা হচ্ছে উল্টা করে লিখলে কি হবে? আমি যা চাই তাই সবসময় হবে না। উল্টা করে যদি লিখতে চাও কোনো আপত্তি নাই, তাহলে ইনভার্স দাও, কারণ ইনভার্স দিলেই তো আলটিমেটলি আর বাই আর প্লাস এইচ। কিন্তু এর পাওয়ার আছে আবার কত? 2 ইন্টু জি। এবার 2 গুণ -1, তাহলে পাওয়ার হয়ে গেল কত? আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার -2। বুঝছো? আমি এখানে 2 লাইন বেশি লিখে ফেলছি আসলে। তুমি ইন্টারে উঠছো এখন, ফার্স্ট ইয়ার শেষের দিকে, তাহলে ভাইয়া যখন লিখবে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, দেখো উল্টে গেলে ইনভার্স, তাহলে -1 আর 2, তাহলে -2 জি। এই এবার দেখো আর বাই আর 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার -2 ইন্টু জি। এখন আমরা দ্বিপদী বিস্তৃত একটা সূত্র জানি, কোথায়? ম্যাথে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু 1 প্লাস এন এক্স এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার। ফ্যাক্টোরিয়াল 2 মানে বোঝো তো, ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 গুণ 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 গুণ 2 গুণ 3, হ্যাঁ। তারপরে প্লাস এন মাইনাস 1 এন মাইনাস 2, তখন হবে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকবে। ওকে, এইবার তুমি দেখো ওই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে একটু লিখতে চাই, ওই সূত্রটা যদি এখানে একটু ইনপুট দিতে চাই, এইচ ডিভাইডেড বাই আর এটাই এক্স, আর টু দি পাওয়ার -2 এটাই হচ্ছে আমাদের এন। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে 1 প্লাস এন এক্স প্লাস এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার, পরপর লিখে যাব। তাহলে 1 প্লাস এন এক্স এন মাইনাস 2 এক্স এইচ ডিভাইডেড বাই আর প্লাস এন মাইনাস 1, তাহলে এন হচ্ছে -2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এইচ ডিভাইডেড বাই আর তার স্কোয়ার প্লাস ডট 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 নিলাম, ঠিক আছে? এই যে এটা পুরোটা নিলাম, ডট 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 দিয়ে ইন্টু জি। এইবার শোনো, এইবার 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর, এইটা মানে টেন্স টু 0, ঠিক আছে? এটা মানে +0, এর পরেরগুলো আরও 0 দিয়ে ইন্টু জি পাওয়া যাবে কি? তাহলে অর্থাৎ জি প্রাইম এটা ইকুয়াল টু 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, এইটা আর একটা সূত্র। এই এবার ভাই কি হইলো বুঝি নাই, কোথায় বুঝো নাই? এই জায়গায়। এর ভাই এটা বাদ দিলেন কেন? এরপরে তো আরও আছে, বাদ দিলেন কেন? সেগুলা কেন বাদ দিলাম এবার তোমারে বলি। শর্ত হচ্ছে, এই যে বাদ দিলাম তার শর্তটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী, ব্যাসার্ধ আর, তার থেকে উচ্চতাটা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা খুব সামান্য, উচ্চতাটা এইচ, খুবই সামান্য উচ্চতা এইচ, ঠিক আছে? যদি এইচ সামান্য উচ্চতা হয়, সামান্য উচ্চতা না হলে হবে না, এইচ যদি আর এর তুলনায় কম হয়, তাহলে এইচ ডিভাইডেড বাই আর এটা ভাই একের তুলনায় অনেক কম হবে। একটা উদাহরণ দিই, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কত জানো? 6400 কিলোমিটার, আর এর মান 6400 কিলোমিটার, এইচ এর মান ধরো 1 কিলোমিটার, সে ধরো, তাহলে 1/6400 বুঝতে পারতেছো কতটা নগণ্য? তারপরও 1/64 মাইনে নিলাম, এইচ ডিভাইডেড বাই আর আমি মাইনে নিলাম, এটা রাখবো, কিন্তু এইচ ডিভাইডেড বাই আর এর বর্গ হইলে সেটা কি তো আর রাখবো না? এইচ ডিভাইডেড বাই আর এর বর্গ, ঘন, টু দি পাওয়ার 4, এগুলো তো টেন্স টু 0, কোনো ক্ষুদ্র মানকে পয়েন্ট সামথিং এর বর্গ করলে দেখো আরও কমে যায়,
তুমি ক্যালকুলেটর দাও 0.002 বর্গ করো, দেখো আরও কমে গেছে। তাহলে ক্ষুদ্র মানকে বর্গ করলে আরও ক্ষুদ্র হয়। তাহলে এটা টেন্স টু, তাহলে এইচ ডিভাইডেড বাই আর এর পাওয়ার যদি এই যে 2 হয়, এটা টেন্স টু 0। তাহলে এইচ ডিভাইডেড বাই আর এর স্কোয়ার, এটা টেন্স টু 0, মানে এটা 0-র খুবই কাছাকাছি একটা মান। এর সাথে এটা গুণ হয়ে আহামরি কিছু বাড়াবে না। এর পরের গুলাও তাই, এর পরের গুলাও বাদ। তাহলে জি প্রাইম হচ্ছে 1 - 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। কি ক্লিয়ার? পৃথিবীর ব্যাসার্ধ কিভাবে মাপলো? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পৃথিবীর ব্যাসার্ধ কিভাবে মাপলো? মাপছে কোনোভাবে, মাপছে কোনোভাবে, হয়তো যাবে, মাপা যাবে, ঠিক আছে। তাহলে তখন সূত্র হচ্ছে এইটা। এবার কথা হচ্ছে, ভাই এই সূত্র খাটায় কি ম্যাথ করতে পারবো না? উত্তর হচ্ছে রিটেনে আসলে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তুমি ম্যাথ করতে পারবা কখন? যদি যদি শর্তটা কি, কেন তুমি উচ্চঘাতগুলো বাদ দিছো? উচ্চঘাতগুলো কেন বাদ দিছো? ওই শর্তের জন্য এইচ আর এর তুলনায় অনেক কম। তাহলে এটা খাটাতে পারবা, এটা খাটাতে পারবে, পারবে না তা না, পারবে যখন যখন এইচ এর মান আর এর তুলনায় অতি নগণ্য বলে দিবে, ঠিক আছে। ধরো 1 কিলোমিটার, 200 মিটার, 100 মিটার, 50 মিটার, 500 মিটার, 2 কিলোমিটার, এই পর্যন্ত ধরা যায় পারবা। কিন্তু এরপরে যখন ধরো 10 কিলোমিটার, 100 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক 3200 কিলোমিটার, বা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, এত উচ্চতা বললে তখন আর এই সূত্র খাটানো যাবে না, তখন ভুল মান চলে আসবে, ভুল উত্তর চলে আসবে। অর্থাৎ এইচ এর মান আর এর তুলনায় যত বড় মান হইতে থাকবে, এই সূত্র দিয়ে তত ভুল অ্যান্সার আসতে থাকবে। তাহলে আমি যদি বলি একেবারে সঠিক, এইচ এর মান, এইচ ক্ষুদ্র হোক আর বড় হোক, আর এর তুলনায় কম হোক আর বেশি হোক, যাই হোক না কেন, এটা দিয়ে সর্বদা সঠিক, একেবারে পুঙ্খানুপুঙ্খ সঠিক অ্যান্সার আসবে। কিন্তু যদি আমি এই সূত্র দিয়ে করি, তাহলে প্রথম কথা হচ্ছে যে মানই বসাও না কেন তার জন্য সঠিক, পুরোপুরি সঠিক আসবে না। কিন্তু এইচ এর মান যদি আর এর তুলনায় অতি নগণ্য চিন্তা করি, ধরো 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত যদি ভাবি, তাও মোটামুটি সঠিক আসে। কিন্তু এর চেয়ে যদি বেশি দিই, 100 কিলোমিটার, 1000 কিলোমিটার, তাহলে কিন্তু আস্তে আস্তে মানে ত্রুটি আসতে থাকে। তাহলে এই জিনিসটা সুন্দর করে মাথায় রাখবা, বুঝছো? অনেক সময় যে ভাই এমসিকিউতে আসলে কি করবো, এমসিকিউতে আসলে এটা দিয়ে করে দেখবা, যদি উত্তর মিলে যায় খুব ভালো। এমসিকিউতে আসলে এটা দিয়ে করে দেখবা, উত্তর মিলে গেলে খুব ভালো। যদি উত্তর না মেলে তাহলে একবার এটা দিয়ে চেক করে দেখবা। বুঝতে পারছো? কথা বোঝা গেছে? একবার সব কিছু ভেঙে চুরে ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মানের হিসাব নিকাশ। এবার আসো ভূপৃষ্ঠ থেকে গভীরতায় জি এর মান হিসাব করব। ভূপৃষ্ঠ থেকে গভীরতায়, তাহলে হেডিং দাও, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ স্তরণ, অর্থাৎ জি এর মানের তারতম্য। এটা পৃথিবী, পৃথিবীর ভর এম, তার ব্যাসার্ধ আর। এবার পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ ছিল জি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, সমীকরণ 1। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, এইচ গভীরতায় এটুকু হলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব দেখো, তখন গোলক হয়ে গেছে এরকম, তখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব এটা হবে আর মাইনাস এইচ। তাহলে এই পয়েন্টে অভিকর্ষ স্তরণ, এই পয়েন্টে অভিকর্ষ স্তরণ হবে জি প্রাইম জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ এর স্কোয়ার, সমীকরণ 2 দিয়ে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে জি প্রাইম বাই জি, জি এম বাই আর মাইনাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম। আগের মতো, আগেরটা যে পারবে এটাও সে পারবে। তাহলে জি প্রাইম হচ্ছে আর বাই আর মাইনাস এইচ স্কোয়ার ইন্টু জি। এই যে কত সুন্দর, আগের সূত্রটা ছিল আর বাই আর প্লাস এইচ, এবার সূত্রটা হচ্ছে আর বাই আর মাইনাস এইচ, হয়ে গেছে। বলো, আগেও একবার দেখাইছি, পর্যাবৃত্ত গতির অধ্যায় একবার দেখাইছি। এভাবে হবে না, এই হিসাবটা ঠিক নাই, এটা হয়নি। এবার কেন হয়নি, ভুলটা কেন হলো? ভুলটা হলো ভরের কারণে। ভাই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলাম, জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার, এইচ গভীরতায় যাবো, তাহলে জিএম বাই আর মাইনাস এইচ স্কোয়ার। এর মধ্যে আবার ঝামেলা কিসের? এর মধ্যে আবার ঝামেলা কিসের? এই যে এটাই তো বুঝতে হবে এর মধ্যে ঝামেলাটা কিসের।
কি বলো, সাউন্ড নাই? সাউন্ড নাই? সাউন্ড কি হলো দেখি, কি সাউন্ড তো আছে, সাউন্ড তো আছে, সব ঠিক। সাউন্ড তো খুবই ভালো আছে। এবার শোনো ঝামেলাটা কোথায়, ঝামেলাটা ভরে। শোনো এবার, তুমি যখন পৃথিবী পৃষ্ঠে ছিলা, তখন এই যে পৃথিবী পৃষ্ঠে এখানে যখন থাকবা, এখানে যখন থাকবা, তখন পৃথিবীর পুরো ভরই তোমার আকর্ষণ করবে। পুরো ভরটাই, পৃথিবীর পুরো ভরটাই তোমার আকর্ষণ করবে, পুরো ভরটাই, পুরো ভরটাই তোমার আকর্ষণ করবে, পৃথিবীর পুরো ভর এম। তাহলে এই পয়েন্টে থাকলে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার লেখা যাবে। ওকে, এবার পৃথিবী পৃষ্ঠ থেকে যখন তুমি এইচ উচ্চতায় উঠে যাবা, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এইচ উচ্চতায়, যখন এই পয়েন্টে গেলা, ঠিক আছে, যখন এই পয়েন্টে গেলা, তাহলে এই পয়েন্টে যদি তোমাকে রাখা হয়, তোমাকে কি পুরো পৃথিবী আকর্ষণ করবে না? তাহলে তখন জি প্রাইম জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার লেখা ঠিক আছে, কারণ তখন তোমার দূরত্ব এইটা। বলো এখানে যাওয়ার কারণে ভর কি বেড়ে গেছে, পৃথিবী কি বড় হয়ে গেছে? বলো দেখি, এখানে এসে ভর যুক্ত হয়ে গেছে নাকি? এখানে এসে নতুন করে পৃথিবীর হাওয়ার মধ্যে ভর ঢুকছে নাকি? বলো বলো, ভর বাড়ছে? তাহলে ভর যা ছিল তাই আছে। বাট ভূপৃষ্ঠ থেকে তুমি যখন গভীরে যাবে না, তখন না তোমাকে পুরো ভরটা আকর্ষণ করবে না। যেমন এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় যাও না, এইচ গভীরতায়, এইচ গভীরতায় গেলে এই যে তুমি এতটুকু গোলকের পৃষ্ঠে আসো, এবার এইটুকু গোলকের পৃষ্ঠে আসো, তাহলে তুমি দেখো এইটুকু গোলকের পৃষ্ঠে, এইটুকু গোলকই তোমার আকর্ষণ করবে, এইটুকু গোলকের ভরই তোমার আকর্ষণ করবে, পুরো ভরটা তোমার আকর্ষণ করবে না। কেন করবে না আমি বলতেছি, বাট করবে না, এটুকু আগে বলো। তাহলে আমি যদি এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে সূত্র লিখি জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার বা আর মাইনাস এইচ স্কোয়ার, তাহলে কি হবে? হওয়া উচিত না, হওয়া উচিত না। তাহলে কি হবে, তখন এইটুকু ভর কাউন্ট হবে। তাহলে পুরো ভরটা যদি এম হয়, তাহলে এইটুকু ভর তো আর এম না, এইটুকু ভর তো অবশ্যই অন্য কিছু, ধরো এম প্রাইম। তাহলে আমরা ভুল করছিলাম এই জায়গাটাতে, এখানে এম প্রাইম দিতে হবে, তাহলে ঠিক হইতো। তার মানে তুমি যতটুকু যতটুকু ভরের পৃষ্ঠে তুমি থাকবা, যার পৃষ্ঠে তুমি থাকবা, সেইটুকু ভরই তোমার আকর্ষণ করবে, বাকিটুকু করবে না। অর্থাৎ যেটুকু এইচ, এইচ গভীরতা, এই যে এইচ গভীরতার যে ভরটুকু, ভালো করে খেয়াল করো, এইচ গভীরতার যে ভরটুকু ছেড়ে দিয়ে আসছো, এইচ গভীরতার যে ভরটুকু ছেড়ে দিয়ে আসছো, ওই ভরটুকু বাদ, ওই ভরটুকু তোমার কোনো আকর্ষণ করবে না। এবার তোমার কথা হচ্ছে ভাই কেন করবে না, এটাই তো কথা, যে কেন করবে না, কেন এখানে এম হবে না, কেন এম প্রাইম হবে? ঠিক আছে, তুমি যেটুকু গোলকের পৃষ্ঠে থাকবা ওইটুকু গোলকই তোমার আকর্ষণ করবে, তাহলে ভর হবে এম প্রাইম, পুরো ভর হবে না, পুরো পৃথিবীর ভরটা হবে না। তোমাকে এখন এতটুকু পৃথিবী আকর্ষণ করবে, তোমার জন্য পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, পৃথিবী যেটুকুর পৃষ্ঠে থাকবা সেইটুকু। তাহলে এটা আর মাইনাস এইচ, এর যে ব্যাসার্ধটা সেটা কত, আর মাইনাস এইচ, এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকটাই তোমার আকর্ষণ করবে, ওইটুকুর ভরই কাউন্ট হবে, তাহলে ওইটুকুর ভরই নিয়ে হিসাব হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন হয়, কি কারণে, কেন এইটুকু ভর আকর্ষণ করবে না? তো সেটাই আমরা একটু ব্যাখ্যা দিই, কেন এইটুকু ভর আকর্ষণ করবে না। তো এটাকে বলা হয় একটা শেল থিওরিয়াম, ঠিক আছে, শেল থিওরিয়াম, SHEEL নাকি SHEEL নাকি, বলো তো এই বানানটা বলো তো, শেল বানান কি? SHEEL, হ্যাঁ দুইটাই না, দুইটা এল মনে হয়, শেল থিওরাম, ঠিক আছে, শেল থিওরিয়াম। এটা কি দেখো, এটা হচ্ছে পৃথিবী, বড় করে রাখলাম, পুরো পৃথিবীর ভর এম, তুমি এখান থেকে এইচ গভীরতায় প্রবেশ করছো, এইচ গভীরতায় প্রবেশ করছো, তাহলে এইচ গভীরতায় প্রবেশ করলে এখানে আসো, এখানে থাকা মানে এইটুকু গোলক তোমার আকর্ষণ করে, এইটুকু ভরের গোলক তোমার আকর্ষণ করে, এইটুকু। তাহলে এইটুকুর ব্যাসার্ধ কত, আর মাইনাস এইচ। এবার এইটুকুর ভর একটু মার্ক করে দিই,
এইটুকুর ভর এম প্রাইম, পুরোটার ভর ছিল এম, এইটুকুর ভর এম প্রাইম, এইটুকু তোমার আকর্ষণ করবে, বাকি যে এখানে যে ভরটা আছে সেটুকু আর আকর্ষণ করবে না। ধরো এইখানে যে ভরটুকু আছে, এইটুকু ভর তোমার আর কোনো আকর্ষণ করবে না। ঠিক আছে, এবার কথা হচ্ছে কেমনে, এবার কথা হচ্ছে সেটা কিভাবে। আসো দেখো, আমরা একটা কাজ করি, তুমি আসো এখন এখানে, তুমি এখন এখানে অবস্থান করতেছো, তাহলে তুমি আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকটার পৃষ্ঠে আসো। আমরা এইটাকে বাইরে বের করে নিয়ে আসি। তাহলে এটাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, দেখো এটাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, এই যে এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, এইটুকুকে বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এর ব্যাসার্ধ আর মাইনাস এইচ। তাহলে তুমি যদি এর পৃষ্ঠে থাকো, এর পৃষ্ঠে কোথায় তোমার অবস্থান, কোথায়, এর পৃষ্ঠে আসো, তাহলে পৃষ্ঠে থাকলে তোমাকে আকর্ষণ করবে, এবং এই ক্ষেত্রে জি ইকুয়াল টু হবে জি এম বাই আর মাইনাস এইচ স্কোয়ার। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আর এই এম হবে অবশ্যই এইটুকুর ভর, পুরোটুকুর ভর ছিল, পুরো ভর ছিল, মোট ভর ছিল এম, তাহলে এইটুকুর ভর হবে এম প্রাইম, এই যে এইটুকুর ভর হবে এম প্রাইম। ওকে, এখন আসো, এইটুকু ভর কি আকর্ষণ করবে না, এইটুকু ভর উত্তর হচ্ছে না, সেটাই এখন দেখাই। তাহলে আমরা এবার এই গোলকটাকে মাঝখানে এইটুকু কিন্তু উঠাই নিয়ে আসছি, এখন বাকি আছে এইটুকু, এইটুকুর হিসাব করতে চাই। তাহলে ওইটুকুর হিসাব যদি আমরা করি, কি হচ্ছে দেখো, তোমার মাসুর ভাইয়ের মতো হইতে পারলাম না জীবনে। এই এর চেয়ে হাতে কত তাড়াতাড়ি রাখতে পারতাম। আচ্ছা দেখ, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও। এবার দেখো এইটুকু ভর, এখানে ভর আছে, দেখো এইটা এইচ পুরুত্বের একটা নিরেট গোলক নাকি, বলো এটা এইচ পুরুত্বের একটা কেমন গোলক, ফাঁপা গোলক, এইচ পুরুত্বের একটা ফাঁপা গোলক, এর এই যে এই পুরুত্বটুকু এইচ পুরুত্বের। তো কথা হচ্ছে কি, কোনো ফাঁপা গোলকের অভ্যন্তরে গেলে তোমার উপর নিট মহাকর্ষ বল শূন্য, তোমার উপর নিট মহাকর্ষ বল শূন্য যদি তুমি কোনো ফাঁপা গোলকের অভ্যন্তরে যাও। তাহলে এই গোলকটার জন্য অভ্যন্তরে মানে তুমি এই পয়েন্টে থাকো, এই পয়েন্টে থাকো, এই পয়েন্টে থাকো, এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, যেখানে থাকো না কেন তোমার উপর বল হবে শূন্য। ভাই কেমনে? আচ্ছা ধরো তুমি এখানে আছো, তুমি এই পয়েন্টে অবস্থান করতেছো, তাহলে আমি একটা কাজ করি, এভাবে একটা দাগ দিয়ে দিই, এভাবে একটা দাগ দিলাম। এবার তোমার উপর মহাকর্ষ বলটা থিওরিটিক্যালি হিসাব করবো। দেখো দাগের উপরে এই যে দাগটা, এই দাগের উপরে এই অংশের ভর আছে, এই যে দাগের উপরে এই অংশে কিন্তু ভর আছে, দাগের নিচে কি ভর নাই? হ্যাঁ, দাগের নিচেও ভর আছে। এই দাগের নিচে এতটুকু অংশে ভর আছে, দাগের নিচে এতটুকু অংশে ভর আছে। ঠিক আছে, এখন সবাই একটু বোর্ডে তাকাও, এই যে তুমি এখানে আসো, তাহলে দাগের নিচে এখানে ভর আছে, এইটা একটা, এখানে একটা বিন্দু ভর, ধরো এখানে একটা বিন্দু ভর, মানে আমি টুকরো টুকরো কয়েকটা ভর চিন্তা করি, এখানে একটা ভর, এখানে একটা ভর, এরকম অনেকগুলো টুকরো টুকরো ভর, টুকরো 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 বিন্দু ভর আছে। এবার দেখো এই ভরকে এই ভর আকর্ষণ করবে, এই ভরটাকে এই ভর আকর্ষণ করবে, মানে এই ভরটা এই বিন্দুটাকে আকর্ষণ করবে, যে তাহলে এই বরাবর আকর্ষণ করবে,
এই বরাবর আকর্ষণ করবে, এই বিন্দুটাকে এই বরাবর আকর্ষণ করবে, এই বিন্দুকে এই বরাবর আকর্ষণ করবে, আর এই বিন্দুটাকে এই বরাবর আকর্ষণ করবে। কথা বুঝলা? এবার আমি যদি বলি এই যে এখানে অনেকগুলো বিন্দু বিন্দু ভর আছে কিন্তু পুরা, এখন যদি আকর্ষণ বলের লব্ধি আমি চিন্তা করি, লব্ধি রেজাল্টেন্ট যদি চিন্তা করি, লব্ধি বল, তাহলে এইটা আর এইটা, এই দুইটার লব্ধি নিচের দিক বরাবর, তারপরে এইটা আর এইটার লব্ধি দেখো তো, চিন্তা করো তো, এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে টানতেছে, লব্ধি মাঝ বরাবর যাবে। ঠিক আছে, বলো তাহলে এদের এই যে বলগুলার লব্ধি, এই যে যতগুলো আঁকছি এদের লব্ধি থাকবে এই বরাবর, ধরো এটা F1। এবার সেম একইভাবে উপরের অংশেও তো বল আছে, ধরো এখানে একটা বিন্দু ভর থাকলে এখানে একটা আছে, এখানে একটা ভর বিন্দু থাকলে এখানে একটা ভর বিন্দু আছে, এখানে একটা বিন্দু ভর থাকলে এখানে একটা আছে, এখানে একটা থাকলে এখানে একটা আছে, আছে না? তাহলে এবার এই বিন্দুটা এইদিকে টানবে, এই বিন্দুটা এইদিকে টানবে, এই বিন্দু এদিকে আকর্ষণ করবে, এই বিন্দুটা এদিক বরাবর 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 আকর্ষণ করবে, করবে কিনা বলো? আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ বলগুলা, এই যে আকর্ষণ বলগুলা, এইগুলার লব্ধি, এইগুলার লব্ধি, লব্ধি ক্রিয়া করবে এই বরাবর, এগুলার লব্ধি ক্রিয়া করবে এই বরাবর। দেখো এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি, এই দুইটার লব্ধি, তাহলে এটাকে বললাম F2। এবার বলো তো কোনটা বড়, F1 বড় না F2 বড়? এই বস্তুটার উপর প্রযুক্ত বল F1 বড় নাকি F2 বড় বলো? দুটাই সমান। দেখো অনেকে বলছে F1 F2 বড়, হ্যাঁ লজিক আছে তাদের কথায়। লজিকটা কি? লজিকটা হচ্ছে দেখো এই অংশে বল ভর বেশি, দেখো তো এই অংশে ভর বেশি না, এই অংশে ভর বেশি, তাহলে এই যে সবুজ অংশের ভর তাদের আকর্ষণ উপরের দিকে, আর নিচের দিকে যে লাল অংশ, লাল অংশের ভর কম, তাহলে লাল অংশের জন্য বল নিচের দিকে, উপরে ভর বেশি। তুমি যেটা চিন্তা করতেছো ভাই উপরে উপরে ভর বেশি, তুমি যেটা চিন্তা করতেছো সেটা হচ্ছে উপরে ভাই ভর বেশি, ভর বেশি হলে বল বেশি হবে, এফ বেশি হবে। আর যেটা চিন্তা করতেছো নিচে ভর কম, ভর কম, তাহলে বল কম হবে, এটা তুমি ভাবতেছো, তাই তো? এবার তাকাও, এবার হিসাব করো, এবার শুধু ভরের কথা চিন্তা করলে হবে বলো? শুধু কি এবার ভরের কথা চিন্তা করলে হবে? একটু দূরত্বের কথা ভাবতে হবে না? শুধু ভরের কথা ভাবতেছো হলে হবে? একটু দূরত্বের কথা ভাবতে হবে না বলো? তাহলে দূরত্বের কথা যদি ভাবতে হয়, একজন বলছে না দূরত্বের কথা ভাবতে হবে না, এই পাগল দেখো তো এইখানে দূরত্বগুলা বেশি না, সবুজ অংশ থেকে দূরত্ব বেশি, কিন্তু এই লাল অংশ থেকে দেখো দূরত্বটা কম। তাহলে দূরত্ব দিয়ে যদি কথা বলি যে দূরত্ব কম, তাহলে দূরত্ব কম হইলে কি হওয়া উচিত? বল বেশি হওয়া উচিত। আর উপরে দূরত্ব বেশি, তো দূরত্ব বেশি হলে কি হওয়া উচিত? বল কম হওয়া উচিত। তাহলে আলটিমেটলি কি হইল? সমান। আলটিমেটলি সমান হলো, এক কারণে কম তো আরেক কারণে বেশি। তাহলে আরেকবার একটু বলি, দেখো নিচের অংশে লাল অংশে ভর কম, তুমি ভাবতেছো বল কম, আরে ভাই ভর কম বল কম ঠিক আছে মানলাম, কিন্তু এই বিন্দুটা যে আবার কাছে, দূরত্ব যে কম, তাহলে বল আবার বেড়ে গেল, মানে কত সুন্দর ব্যালান্সড। আবার উপরের অংশে ভর বেশি, তো ভর বেশি কারণে তুমি চিন্তা করতেছো আরে ভাই বল তো তাহলে বেশি হবে, কিন্তু এই ভর বেশি এরা আবার এর থেকে অনেক দূরে 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 আছে, তো দূরে 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 থাকার কারণে তখন বলটা আবার কমে গেল। তাহলে আলটিমেটলি এক কারণে কম তো আর এক কারণে বেশি হয়ে কত সুন্দর ব্যালেন্স। এবং মজার ব্যাপার হচ্ছে কি, তুমি এই বস্তুটাকে এখান থেকে তুমি এখানে নিয়ে যাও, দেখো এখান থেকে এখানে নিয়ে গেলে, দেখো এখান থেকে এখানে নিয়ে গেলে এই অংশ থেকে দূরত্বটা বেড়ে যাবে, আগে দূরত্ব কম ছিল দূরত্বটা বেড়ে যাবে, তো দূরত্ব বেড়ে বল কমে যাবে, কিন্তু আবার ভরও বেড়ে যাবে। যদি এই পয়েন্টে নিয়ে যাও তখন আবার দেখো একটু বেশি ভর, এদিক দিয়েও একটু বেশি ভরও আবার বেশি হয়ে আলটিমেটলি বলটা বাড়াই দিবে। তাহলে এক কারণে কমে গেলে আরেক কারণে বেড়ে যাবে। আলটিমেটলি দুইটার টানাটানি F1 আর F2 এর লব্ধি শূন্য হবে। তাহলে F1 আর F2 যদি সমান হয় তাহলে নিট ফোর্স হবে শূন্য। F1 আর F2 যদি সমান হয় তাহলে নিট ফোর্স লব্ধি বল, এই লব্ধি বল হবে শূন্য।
তাহলে এই ভরটা তোমার কোনো আকর্ষণ করেই না, তাহলে তোমার কাউন্টেড ভর হচ্ছে এইটুকু, তোমার হিসাব করার ভর হচ্ছে এইটুকু ভর, এইটা নিতে হবে। তাহলে এইটা নিয়ে আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে, এইটা নিয়ে আমাদের হিসাব করতে হবে। তো চলো তাহলে আমরা এবার হিসাবটা দেখে ফেলি। যেহেতু ভর নিয়ে হিসাব, তাহলে ভরের কাহিনী করতে হবে। পুরো ভর এম, হ্যাঁ, যে পুরো ভরটা এম আর পুরো রেডিয়াসটা আর। তাহলে ভূপৃষ্ঠে যখন ছিল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যেহেতু ভর নিয়ে কাহিনী, ঠিক আছে, ভর নিয়ে কাহিনী, তাহলে এম নিয়ে কাহিনী করতে হবে। আসো এইচ গভীরতায় ভূপৃষ্ঠে, তাহলে তখন এতটুকু ভর আকর্ষণ করবে, এইটুকু ভর তোমার আকর্ষণ করবে, তাহলে এইটুকু ভর কাউন্ট হবে, এইটুকু ভর কাউন্ট হবে, যার রেডিয়াস হচ্ছে আর মাইনাস এইচ, যার রেডিয়াস হবে আর মাইনাস এইচ, এতটুকু রেডিয়াস। তাহলে তখন এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ, এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, তাহলে এটা হবে জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ স্কোয়ার। কেউ এখন লিখো না, ঠিক আছে, না এম প্রাইম, কারণ পুরো ভর না। যেহেতু এম নিয়ে কাহিনী, তো এমটাকে আমরা ভাঙবো, হ্যাঁ, এমটাকে আমরা ভাঙবো। দেখো কেমনে ভাঙবো, অলরেডি ভাঙছি আমরা। জি এম ইকুয়াল টু রো ভি 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে কাটাকাটি করে 4/3 জি রো পাই আর, তাহলে এটা হচ্ছে সমীকরণ 1। এবার আসো এখানে জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ এর স্কোয়ার। এই শুটি দেন আবার কি, শুটি আবার কি, হ্যাঁ, শুটি দেন, হ্যাঁ, কোনো শুটি নাই, ঠিক আছে, কোনো শুটি টুটি নাই। জি এম প্রাইম রো ভি প্রাইম, বলো তো দেখি, এম প্রাইম হচ্ছে এইটুকুর আয়তন, সরি এইটুকুর ভর, তাহলে এইটুকুর ভর হলে এইটুকুর আয়তন হবে, এইটুকুর আয়তন ব্যাসার্ধ কত আর মাইনাস এইচ, তাহলে এইটুকুর আয়তন 4/3 পাই আর মাইনাস এইচ কিউব ডিভাইডেড বাই নিচে আর মাইনাস এইচ এর স্কোয়ার। ভাই একবার লিখে দিতে পারতাম, এখান থেকে দেখেই একবার লিখে দিতে পারতাম 4/3 জিরো পাই আর, তাহলে এখানে হবে 4/3 জি জি রো পাই, জি রো পাই আর মাইনাস এইচ কিউব আর মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এখানে হবে আর মাইনাস এইচ। তাহলে সমীকরণ 2 বোঝা গেছে, সমীকরণ 1 সমীকরণ 2। তাহলে এবার দুইটাকে ভাগ দাও, আসো, জি প্রাইম ডিভাইডেড বাই জি 4/3 জি রো পাই আর মাইনাস এইচ ডিভাইডেড বাই 4/3 জি রো পাই আর, এইটা আর এটা কাটাকাটি গেল, তাহলে অতএব জি প্রাইম আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর মানে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, বুঝছো তো, ইন্টু জি, এই যে জি উপরে চলে গেল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, এটাই আমরা চাইছিলাম। আর একটা সূত্র এই যে এটা আর একটা সূত্র, এটাকে সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে। জি প্রাইম হচ্ছে 4/3 জি রো পাই আর মাইনাস এইচ, 4/3 জি রো পাই আর মাইনাস এইচ, এই হচ্ছে আমাদের সূত্র। বলো বুঝছো কিনা, ঠিক আছে, ক্লিয়ার? বলো তো পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণ কত, বলো, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রের জিরো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জিরো। থিওরিটিক্যালি পৃথিবীর কেন্দ্রে যদি চলে যাও, তুমি আর কোনো ভরের পৃষ্ঠে নেই, সমস্ত ভর ছেড়ে দিয়ে চলে গেছো, পৃথিবীর কেন্দ্রে ঢুকে গেছো, তুমি কোনো ভরের পৃষ্ঠে আসো আর নেই, তাহলে তোমাকে কোনো ভর আকর্ষণ করে না, আকর্ষণ না করলে জি শূন্য। আর যদি ম্যাথমেটিক্যালি বলি, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে গেছো, এইচ হচ্ছে গভীরতা, এই যে এইচটা হচ্ছে গভীরতা, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, ব্যাসার্ধের সমান গভীরে, এইচ ইকুয়াল টু আর। এবার এইচ আর যেখানে এখানে এখানে বসাও, এইচ আর বসাও, এইচ আর বসাও, দেখো জিরো, তাহলে জি প্রাইম হবে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এবার এইচ এর মান যদি আর বসাই 1 মাইনাস আর বাই আর ইন্টু জি, তাহলে কত শূন্য। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? কি আর পড়াবো, আর পড়াবো নাকি পড়াবো না, ছুটি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোমাদের কাজ হবে এই জি এর মান নির্ণয়ের, জি এর মানের তারতম্যের যে ম্যাথগুলো আছে বই থেকে করা, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা করবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।